পরের বক্তা সুমন বন্দ্যোপাধ্যায়। শুভ সন্ধ্যা। প্রথমেই বোধহয় যেটা আমাদের প্রত্যেকের বলে নেওয়া ভালো, বা প্রত্যেকের কাছে প্রত্যেকেরই চাহিদা মতো বলে দেওয়া ভালো, যে আমরা কেউ কিন্তু বাংলাদেশ হতে চাই না, পাকিস্তান হতে চাই না। আর মৌলবাদের অনুশীলন সেখানে বাংলাদেশেই হোক, পাকিস্তানেই হোক, ভারতেই হোক, পৃথিবীর অন্য রাষ্ট্রেও হোক, তারও বিরুদ্ধে আমরা সাধারণভাবে মানবতার কথা বলবো। এবং সবথেকে বড় কথা যেটা, যে যুদ্ধ আবহাওয়া তৈরি করার চেষ্টা হচ্ছে, যেটা বাংলাদেশ থেকে বেশি হচ্ছে, ভারত থেকেও হচ্ছে, সেই যুদ্ধ আমরা চাই না। এই কথাটা বোধহয় আমাদের আগে প্রথমেই বলে রাখা দরকার। কবি নির্মলেন্দু গুণ তার এই প্রেমাংশুর রক্ত চাই কাব্যগ্রন্থে যুদ্ধ কবিতার প্রথম যে লাইনগুলো ছিল তাতে তিনি বলছেন, যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা। অর্থাৎ যুদ্ধ কখনো মানুষের ভালো করে না। এবং এটা তো ঘটনা, যে গোটা ঘটনা যদি আমরা সাধারণভাবে দেখি, যে গত যে মাসের যে যুক্তিতর্কের অনুষ্ঠান হয়, সেই যুক্তিতর্কের অনুষ্ঠানের দিনই বোধহয় খুব সম্ভবত তার মানে চিন্ময় কৃষ্ণ দাসের প্রথম জামিন বাতিল হয়েছিল। এবং সেখানেও আমি বক্তব্য প্রসঙ্গে এই কথাটা বলেছিলাম যে চিন্ময় কৃষ্ণ দাসের এইভাবে তাকে গ্রেপ্তার করা এবং পরবর্তীকালে তার জামিন বাতিলের যে প্রক্রিয়া, এটা কিন্তু সামগ্রিকভাবে এটা অত্যন্ত নিন্দনীয়। এবং বাংলাদেশ যে সঠিক পথে চলছে না তার একটা প্রকৃষ্ট উদাহরণ। আমি এ কথাটার সঙ্গে অনেকটাই একমত। আমার মনে পড়ে যাচ্ছে যে 2005 সাল নাগাদ একটা সেমিনারে বিশিষ্ট ইতিহাসের অধ্যাপক অমলেন্দু দে তিনি একটা সেমিনার লেকচার দিয়েছিলেন, যে সেমিনার লেকচারের হেডিং ছিল চ্যালেঞ্জেস বিফোর বাংলাদেশ সিভিল সোসাইটি, যাতে তিনি ধারাবাহিকভাবে দেখিয়েছিলেন যে বাংলাদেশের যে সিভিল সোসাইটি, আধুনিক সিভিল সোসাইটি, সেই সিভিল সোসাইটিতে কিভাবে হিন্দুদের সংখ্যা ক্রমশ কমে এসছিল। এটা তিনি সেন্সাস রিপোর্ট ধরে বলেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে 1941-এর সেন্সাস অনুযায়ী বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল 28%, 1991 সেটা কমে দাঁড়িয়েছিল 10.5%, আর 2001-এ এসে সেটা কমে দাঁড়িয়েছিল 8.5%। এবং খুব স্বাভাবিকভাবে এর যে ব্যাখ্যা, বিভিন্ন ব্যাখ্যার প্রসঙ্গে তিনি বলেছিলেন যে 1948 পরবর্তী পূর্ব পাকিস্তানের বিভিন্ন জমি আইন এবং সম্পত্তি আইন, যে জমি আইন এবং সম্পত্তি আইনের কবলে পড়ে বহু সংখ্যালঘু মানুষ সেই সময় ভারতবর্ষে মাইগ্রেট করেছিল। এই ইতিহাস আমরা প্রত্যেকে জানি। এবং 1965 সালের এনিমি ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট, যেটা একটা অত্যন্ত মানে অগণতান্ত্রিক একটা আইন, যে আইনটা হিন্দুদের জন্য একরকম ছিল, মুসলিমদের জন্য একরকম ছিল, সেই 1965 সালের ভেস্টেড অ্যাক্ট যেটা, তার ফলে 1965 থেকে 71-এর মধ্যে প্রায় প্রতিদিন গড়ে 703 জন করে হিন্দু তারা পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসে জমা হয়েছিল। এবং আপনারা প্রত্যেকে জানেন যে 1971-এর ভারতের বাংলাদেশের স্বাধীনতা, তাতে ইন্দিরা গান্ধীর ভূমিকা, ভারতের ভূমিকা সম্পর্কে আমরা বিশদ জানি। এবং এটাও আমরা দেখেছিলাম যে 1971-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে যে সংবিধান তৈরি করেছিলেন, সেই সংবিধানে সার্বভৌমত্বের যে 4টি স্তম্ভের কথা উল্লেখ করা ছিল, তার মধ্যে জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের সঙ্গে ধর্মনিরপেক্ষতা শব্দটাও ছিল। কিন্তু আমরা পরবর্তীকালে জানি যে 1975 সালে বঙ্গবন্ধু খুন হন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড হয়, এবং পরবর্তীকালে 1976 সালে জামাতি ইসলামী ওখানে তার যে আইনগত যে স্বীকৃতি, সেই স্বীকৃতি ফিরে পায়। এবং 82 থেকে 2005 পর্যন্ত বাংলাদেশে ইসলামপন্থী রাষ্ট্রে পরিণত হয়। আমরা কিন্তু এই ইতিহাসটা বাংলাদেশে জানি, যে বাংলাদেশ বা পাকিস্তান আমরা হতে চাই না, তার একটাই কারণ যে বাংলাদেশ বা পাকিস্তান দু জায়গাতেই গণতন্ত্র খুব শক্তিশালী না। আমরা বারবার সেখানে দেখেছি রাষ্ট্রপ্রধান হত্যা হয়েছে, নানাভাবে সৈন্যবাহিনীর মানে সৈন্যবাহিনীর বিদ্রোহ হয়েছে, এবং বিভিন্ন সময় পাকিস্তান বাংলাদেশ দু জায়গাতেই সেনাবাহিনীর প্রধানরা তারা রাষ্ট্রপ্রধান হিসেবে নিজেদেরকে সেখানে প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং এই প্রেক্ষাপটে খুব স্বাভাবিকভাবে আমাদের যে ভূমিকা, অর্থাৎ ভারত প্রতিবেশী রাষ্ট্র, ভারত বিশেষত পশ্চিমবঙ্গের কথাটা উল্লেখ করতে হয় এই কারণে যে দুটো রাষ্ট্র 1947 সালে দুটো রাজ্য ভাগ হয়েছিল স্বাধীনতার সময়, একটা পাঞ্জাব এবং একটা বাংলা। সেই বাংলার মধ্যে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ দুটোর সঙ্গেই কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশের। এবং এই কথাটাও বোধহয় আজকে অস্বীকার করার জায়গা নেই যে হাসিনার সময় পর্যন্ত কিন্তু আমরা এই যে ঘটনাগুলো ঘটছে তার কিছু কিছু আভাস পেলেও এত বড় একটা ঘটনা ঘটবে এটার কিন্তু আঁচ আমরা সাধারণভাবে পাইনি। কারণ
সালেরই 2024 সালেরই জানুয়ারি মাসে খুব সম্ভবত হাসিনা বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশের ক্ষমতায় এসেছিল। কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ভাবনা চিন্তার যে দিকটা, সেই দিকটাও কিন্তু স্বাভাবিকভাবে আমাদের জেনে রাখা দরকার যে আমরা কিন্তু গোটা বিশ্বের সামনে স্বমহিমায় প্রতিষ্ঠিত রেখেছি আমাদের সংবিধান, ধর্মনিরপেক্ষ সংবিধানকে। আমরা 75 বছরের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা অতিক্রম করেছি। অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও ভারতবর্ষ বিশ্ব শান্তি এবং সৌভ্রাতৃত্ব এবং ধর্মনিরপেক্ষতার বহু উজ্জ্বল দৃষ্টান্ত আমরা ধারাবাহিকভাবে দেখেছি। ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং বিশ্ব শান্তির উজ্জ্বল মুখ হিসেবে আমরা সম্রাট অশোক থেকে শুরু করে মহাত্মা গান্ধী, খান আব্দুল গফর খান, মৌলানা আবুল কালাম আজাদ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু বা প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কথা আমরা উল্লেখ করতে পারি। এবং 1971 সালে স্বাধীনতার সময় মুক্তিসূর্য, এশিয়ার মুক্তিসূর্য হিসেবে অভিহিত ইন্দিরা গান্ধীর ভূমিকা আমরা সেখানে জানি। কিন্তু আমাদের এই যে বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষতা যে পুষ্ট করেছিলেন, সেই পুষ্ট করেছিলেন স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ। আমি বলছি যে 5000 বছরের সংস্কৃতির কথাটা বারবার ধরে এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা শুনতে পাই, এটা কিন্তু হিন্দুত্ববাদের গর্জন। আমরা যদি হিন্দুত্ববাদের শিক্ষা নেব, যদি আমরা কোট আনকোট হিন্দুত্ববাদ কথাটাকে ব্যবহার করি, তাহলে হিন্দুত্ববাদের শিক্ষা কিন্তু আমরা স্বামী বিবেকানন্দের থেকে নেব। 1893 সালের 11ই সেপ্টেম্বর শিকাগো ধর্মসভায় এই ভারতীয় সন্ন্যাসী তিনি বলেছিলেন, আমরা কেবল সকল ধর্মকে সহ্য করি তাই নয়, সকল ধর্মকে সত্য বলে বিশ্বাস করি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন শব্দের কোনো অনুবাদ নেই, সেই ধর্মভুক্ত বলে নিজে গর্ব অনুভব করি। এ কথাটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। কেন্দ্রের বর্তমান শাসক দলের যদিও মহাত্মা গান্ধীকে খুব পছন্দ না, বরঞ্চ আমরা দেখেছি যে গান্ধীর হত্যাকারীর সঙ্গে তাদের নানা ব্যাপারে মতের মিল খুঁজে পাওয়া যায়, কিন্তু তারা পশ্চিমবাংলায় রাজনীতি করতে গিয়ে বারবার নেতাজি সুভাষের কথা বলেন। তা নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আজাদ হিন্দ ফৌজ, সেই আজাদ হিন্দ ফৌজের যে 3টি নীতিবাক্য ছিল, সেটা হচ্ছে ইত্তেফাক, ইতমত এবং কুরবানি, যার মর্মার্থ হলো একতা, বিশ্বাস এবং আত্মত্যাগ। ভারতের মুক্তি সংগ্রাম গ্রন্থে নেতাজি এদেশে মুসলমান শাসকদের অবদানের কথা জানান এবং লেখেন যে মুসলমানদের আসার সঙ্গে সঙ্গে এদেশে নতুন সাংস্কৃতিক সমন্বয় গড়ে ওঠে, যা প্রাচীন কালের থেকে পৃথক হলেও তা ছিল স্পষ্টতই ভারতীয়। আর 1942 সালে নেতাজি স্বাধীন ভারত এবং তার সমস্যা প্রবন্ধে লিখলেন আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে রাষ্ট্রকে প্রত্যেক ব্যক্তির এবং গোষ্ঠীর ধর্মীয় এবং সাংস্কৃতিক আচরণের পূর্ণ স্বাধীনতা দিতে হবে এবং কোনো রাষ্ট্রধর্ম থাকবে না। 1893 সালের 11ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ ওই শিকাগো ধর্ম সম্মেলনে আরও বলেছিলেন যে আমি সেই দেশের মানুষ যে দেশে প্রচুর পরিমাণে আশ্রয় দিয়েছিলেন শরণার্থীদের, বলেন সেই ধর্মের মানুষ হিসেবে গর্ববোধ করি যে ধর্ম বিশ্বকে সহনশীলতা শিখিয়েছে, সব ধর্মেই সত্য আছে, এই বোধকে স্বীকৃতি দিয়েছে। এই হচ্ছে আমাদের হিন্দুত্ব। এবং আমাদের যে বহুত্ববাদী সংস্কৃতি, সেই বহুত্ববাদী সংস্কৃতি খুব স্বাভাবিকভাবে বিভিন্ন ধর্মের সংমিশ্রণে এই সাংস্কৃতিক যে সমন্বয়, সেই সাংস্কৃতিক সমন্বয় আমাদের গড়ে উঠেছে। কিন্তু বর্তমানে আমরা কি দেখছি, আমি এই কথাটা গত যুক্তিতর্কের সময় উল্লেখ করেছিলাম যে আমরা ভারতবর্ষ থেকে কি উদাহরণ দেখাচ্ছি, আমরা ভারতবর্ষে কি করছি যে আমরা প্রতিবেশী রাষ্ট্রের দিকে চোখ তুলে কথা বলতে পারবো বা তাদেরকে বিরোধিতা করতে পারবো। সেই বিরোধিতা করার জায়গায় আমরা কতটা শক্তিশালী হয়ে আছি। একটু আগে অনির্বাণ উল্লেখ করেছে যে সমতা, সহনশীলতা, ধর্মনিরপেক্ষতার আদর্শকে বুড়ো আঙুল দেখিয়ে এলাহাবাদ হাইকোর্টের একজন সিটিং বিচারপতি, তার নাম হচ্ছে শেখর কুমার যাদব, তিনি সরাসরি কাট মোল্লা বলে সংখ্যালঘুদের উল্লেখ করেছেন এবং সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কথায় দেশ চলবে, এই কথাটা প্রকাশ্যে তাদের একটি লিগাল সেলের, বিশ্ব হিন্দু পরিষদের একটি লিগাল সেলের সভায় প্রকাশ্যে তিনি এ কথাটা বলেছেন। অর্থাৎ তিনি প্রকাশ্যে যে মুসলিমদের বহু বিবাহের কথাটা বারবার ধরে উল্লেখ করে তিনি মুসলিমদের ছোট করতে চাইছেন। কিন্তু আমি জানি না যে 2011-র যে সেন্সাস রিপোর্ট, সেই সেন্সাস রিপোর্ট অনুযায়ী মুসলিমদের মধ্যে বহু বিবাহের হার হচ্ছে 5.7% আর হিন্দুদের মধ্যে সেই হারটা হচ্ছে 5.8%। আপনি ভাবুন যে আজকে মন্দির মসজিদ বিবাদ আজ প্রধান বিচারপতির এজলাসে,
আপনি ভেবে দেখুন যে 1991 সালে একটা উপাসনা স্থল আইন হয়েছিল। আমরা প্রত্যেকেই জানি যে উপাসনা স্থান আইনে পরিষ্কারভাবে বলা ছিল যে 1947 সালে ভারত যখন স্বাধীন হয়েছে তখন যে কোনো ধর্মস্থান যে অবস্থায় ছিল, শুধুমাত্র বাবরি মসজিদ বিতর্ক বাদ দিয়ে বাকি কোনো ধর্মের কোনো পরিবর্তন করা যাবে না, এই কথাটা একবার পরিষ্কারভাবে ছিল। কিন্তু সেই কথাটাকে চ্যালেঞ্জ করে মামলা কিন্তু অলরেডি আসতে শুরু করেছে এবং সেই মামলার জন্য নতুন করে সুপ্রিম কোর্টে সেখানে বেঞ্চ তৈরি হচ্ছে। এবং আমরা সেখানে দেখছি যে জ্ঞানবাপী মসজিদ গোটা ভারতবর্ষের গর্ব ছিল, যে কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদ, সারা বিশ্বের মানুষের কাছে ধর্মনিরপেক্ষতার শিক্ষা আমরা দিতে পারতাম। সেই জ্ঞানবাপী নিয়ে যে রায় প্রকাশিত হলো তারপরে আমরা দেখলাম যে শুধু জ্ঞানবাপী নয়, যে কথাটা 1992 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার সময় বলা হয়েছিল ইয়েতে কেবল ঝাঁকি আয় মথুরায়, কাশী মথুরা বাকি হয়, তার পরবর্তী যে নিদর্শনগুলো আমরা ধারাবাহিকভাবে লক্ষ্য করছি। এবং তার মধ্যে আমরা দেখছি যে মথুরার কৃষ্ণ জন্মভূমির পাশে ঈদগাহ মসজিদ, সম্বলের জামা মসজিদ, দিল্লির কুতুব কমপ্লেক্স এবং রাজস্থানের আজমিরের দরগা। আপনি ভেবে দেখুন, আজকে আজমিরের দরগা নাকি মহাবীরের মন্দির ছিল, মহাদেবের মন্দির ছিল, এই কথা বলে হিন্দু সেনা, রাজস্থানে হিন্দু সেনা নামে একটা সংস্থা, তারা মামলা রুজু করেছে এবং সেই মামলাটা গৃহীত হচ্ছে। আপনি ভাবুন, আমরা হয়তো অসভ্য দেশ নই, আমাদের সংবিধান আছে, আমাদের বিচার ব্যবস্থা আছে, এবং এই সংবিধান বিচার ব্যবস্থার বলেই বলিয়ান হয়ে আমরা আজকে 75তম স্বাধীনতা দিবস পালন করেছি। আমাদের এখানে তো সুযোগ আছে, মানুষের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা পরিবর্তনের সুযোগ আছে। নরেন্দ্র মোদী 2014 সেভাবেই তো ক্ষমতায় তিনি এসেছিলেন। তাহলে আজকে আমরা দেখছি যে সেই যে আপনার রাজস্থানের আজমিরের যে দরগা, সেই আজমিরের দরগা নিয়েও প্রশ্ন উঠে গেছে। সবথেকে দুর্ভাগ্যের কথা, গত 24শে নভেম্বর সম্বলে সেই সময় কিন্তু ওই উত্তরপ্রদেশের সম্বলে একটি গোষ্ঠী সংঘর্ষে 4 জন মানুষ মারা যান। এবং দুর্ভাগ্যের কথা, গত 1 ডিসেম্বর সেই ইউপির যিনি গভর্নর আনন্দীবেন প্যাটেল, তিনি একটা কমিটি তৈরি করেন, এনকোয়ারি কমিটি তৈরি করেন, যে এনকোয়ারি কমিটির অন্যতম সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অরবিন্দ কুমার জৈন, যিনি একজন সরাসরি হিন্দুত্ববাদী এবং তিনি বিভিন্ন স্থানীয় চ্যানেলে বিজেপি হিন্দুত্ববাদের হয়ে তিনি গলা ফাটান। এবং এই যে কমিটি 2 মাসের মধ্যে সম্বলের রিপোর্ট ইউপি সরকারকে দেবে এবং তারপরে ব্যবস্থা হবে। আপনি ভেবে দেখুন, আজকে আমরা তো এই জিনিসটা আমরা দেখেছি, এই কিছুদিন আগেই তো ধর্মনিরপেক্ষ শব্দটা কেন আমাদের সংবিধানে আছে সেটা কেন বাদ দেওয়া হবে না, সেই বাদ দেওয়ার জন্য মামলা কদিন আগে খারিজ করেছিল। আমরা তো এ ব্যাপারে প্রত্যেকে সচেতন যে আমরা কি চাই। আমরা কি এই প্রশ্নটা এইভাবে করতে পারি না যে যেভাবে আজকে প্যান্ডোরার বাক্স খুলে গেছে, আমরা কি ভালো উদাহরণ দেখাচ্ছি? আমরা পাকিস্তানের দিকে, বাংলাদেশের দিকে যখন চেয়ে তাদেরকে যখন উদাহরণ দিচ্ছি, ভালো উদাহরণ কোথায় দিচ্ছি? নরেন্দ্র মোদীর আমলে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991, এর আদৌ কোনো অস্তিত্ব আছে? আপনারা মনে করেন যে আজকে যে কোনো জায়গায়, যে কোনো মসজিদ, যে কোনো মন্দির, সেইটাকে যদি আমরা স্বাধীনতার সময় যা ছিল সেটাকে অটুট রাখতে না পারি, আমরা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো বা তাদের বিরোধিতা করার জায়গায় কোথাও যেন দুর্বলতা আমাদের গ্রাস করে। আমি বারবার ধরে যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা কথা শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলেছিলেন যে কেবল আমার জিনিস, আমার পরিবারকে ভালোবাসা, তার নাম হচ্ছে মায়া, সবাইকে ভালোবাসার নাম দয়া। শুধু দেশের লোকগুলো ব্র্যাকেটে নিজের ভালোবাসি এর নাম মায়া, সব দেশের লোককে ভালোবাসা, সব ধর্মের লোককে ভালোবাসা, এটি হলো দয়া। যে কথাটা গান্ধীজিও বলেছিলেন যে নো কালচার ক্যান লিভ ইফ হি অ্যাটেম্পটস টু বি এক্সক্লুসিভ। আমরা তো এক্সক্লুসিভ হতে চাইছি। আমরা তো দেখছি একটা গণতন্ত্রে নির্বাচিত সরকার, সেই সরকারের বিভিন্ন মুখ, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সংগঠনের আড়াল থেকে তারা তো হিন্দুবাদী রাষ্ট্রের কথা বলছে। এমনকি এলাহাবাদ হাইকোর্টের একজন সিটিং জাজ, তিনি একটা সংস্থার মিটিংয়ের প্রকাশ্যে এই ধরনের কথা বলার সাহস পাচ্ছেন। আমি জানি না যে আজকে যে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন যেভাবে বাতিল হলো, যেভাবে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে এখানে আসতে দিল না, এটাকে নিন্দা জানানোর ভাষা নেই, ধিক্কার জানানোর ভাষা নেই। আমি তো বলবো যে এই উদাহরণ দেখিয়ে আমরা কি আমাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সকে চাপা দিতে পারবো? তাতে কি কোনো পর্দার আড়াল দিতে পারবো? যে ভারত গান্ধীকে নিয়ে গর্ব করে, যে ভারত গর্ব করে অশোককে নিয়ে, যে
জওহরলাল নেহেরু সারা বিশ্বের কাছে পঞ্চশীল নীতির জন্য বিখ্যাত ছিলেন। আজকে ভারতবর্ষ কোথায় এসে আমরা দাঁড়িয়েছি? আজকে তো আমাদের মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে মানে কেন্দ্রের অ্যাক্ট করা উচিত। অ্যাক্ট মানে যারা আমাদের মানুষ, যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা বিপন্ন, সেই মানুষদের কেন আমাদের এখানে আসার সুযোগ দিচ্ছে না? আমরা ভাগ করে খাবো, কিন্তু আমরা তো প্রত্যেক সময় এই ধরনের শরণার্থীদের সুযোগ দিয়েছি। তাহলে কেন ভারতবর্ষের যে উদারতা, সেই উদারতা, মায়া, এগুলোই তো মানবিকতার সবথেকে বড় দৃষ্টান্ত। আমরা কি ঘৃণাকে প্রশ্রয় দেব? আমরা শুধু হিন্দু মুসলিম করব? আমরা মানবতাবাদের বিরুদ্ধে যাব? এই কথাটা তো আজকে আমাদের ভাবতে হবে। তাহলে আমরা কেন আজকে কেন্দ্রীয় সরকার চুপ করে বসে আছে? শুধু যদি কূটনৈতিক ব্যাপার না হয়, তাহলে কেন যে শরণার্থীদের ঢল আগামী দিনে নামতে পারে, বা যারা সত্যি সেখানে দারুণভাবে আক্রান্ত, যেটা উদাহরণ একটু আগে এলো, যে একটি মেয়ে সে তার ইজ্জত বাঁচাতে আজকে সীমান্ত পেরিয়ে আসতে বাধ্য হয়েছে, বা কেউ 11 কিলোমিটার হেঁটে তারপর সাঁতরে ভারতে ঢুকেছে, তাদেরকে আমরা অ্যারেস্ট করছি, তাদেরকে কেন কোনো শিবিরে রাখছি না? কারণ এই ধরনের উদাহরণ ভারতবর্ষ বারবার পৃথিবীর কাছে রাখলে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু আমাদের মাথা আগামী দিনে সারা বিশ্বের কাছে উঁচু হয়ে থাকবে, এবং আমাদের দেশ আগামী দিনে সত্যিকারের বিশ্ব শান্তির কথা, বিশ্ব মানবতার কথা আমরা জোর গলায় বলতে পারবো। এই আশা প্রকাশ করে আমি বাংলাদেশের প্রতি এখনও বিশ্বাস হারাচ্ছি না। সেখানকার বহু মানুষ আছে, কারণ ভয়েস অফ আমেরিকার তারা একটা সমীক্ষা করেছিল, যে সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে যে 18 থেকে 34 বছর বয়সীদের মধ্যে পাকিস্তান প্রীতিটা বেশি, 62%, আর ভারত প্রীতি 47%। কিন্তু উল্টো দিকে 35 পরবর্তীদের মধ্যে ভারত প্রীতির সংখ্যা প্রায় 60%-এর কাছাকাছি। এটা উজ্জ্বল দিক। আমরা আশা করব যে আগামী দিনে বাংলাদেশের যে গৌরবোজ্জ্বল যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ তার আসন পাবে, এবং ভারত তার যে চিরন্তন শ্রেষ্ঠত্ব, সেই শ্রেষ্ঠত্ব বজায় রাখবে। নমস্কার। ধন্যবাদ সুমনদা। সুমনবাবুকে বিশেষ করে ধন্যবাদ যে বাংলাদেশের হিন্দু জনসংখ্যার প্রসঙ্গটা তোলার জন্য। আমি ওটা বিস্তারিত আসবো। সুমনবাবু বললেন যে সত্যি তো আমাদের দেশ, আমাদের রাজ্য শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের ভাবধারায় আলোকপ্রাপ্ত বলে আমরা মনে করি। বহুত্ববাদী সংস্কৃতির এখানে চর্চা হয়, সেই জন্যেই ঋত্বিক ঘটকের বাড়ি বাংলাদেশে চুরমার হয়ে যায়, কিন্তু মোহাম্মদ আলী জিন্নার বাড়ি আমরা অত্যন্ত সাজিয়ে যত্ন করে ইতিহাসের সংরক্ষণের মেজাজে রেখে দিই। আমি বলছি যে এতগুলো উদাহরণ দিলেন, পাশাপাশি সুমনদা যদি উদাহরণ দিতেন যে ওই 70-30 কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, ওইটারও পাশাপাশি সমান তীব্রভাবে নিন্দা করতেন, তাহলে আরও ভালো লাগতো। দেখুন, আমি দেখছিলাম স্বাধীন বাংলাদেশ জন্ম নেয়ার পর আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছিল, সেই অসম্ভব সম্ভব হইয়াছে আজ বাংলাদেশ। আজ সে মুক্ত, সর্ব অর্থে স্বাধীন, ধর্ম নয় ভাষা ও সংস্কৃতিকে আশ্রয় করে একটি দেশ, একটি জাতি বিশ্বে আত্মপ্রতিষ্ঠা করিয়াছে। কিন্তু কথা হলো, এহেন বাংলাদেশে বছরের পর বছর যখন একটি ধর্মের মানুষের সংখ্যা বিস্ময়করভাবে কমে আসছিল, তখন সে দেশের রাজনীতিবিদ এবং এদেশের রাজনীতিবিদরা মুখে সম্পূর্ণ কুলু পেটেছিলেন কেন? গত 50 বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি, অথচ হিন্দুদের সংখ্যা কমেছে প্রায় 75 লক্ষ। 1974 সালে যেখানে বাংলাদেশে হিন্দু ছিলেন 13%-এরও বেশি, 2022 সালে তা কমে এসেছে মাত্র 8%। আর ঠিক এইখানে আসে অনুপ্রবেশের প্রশ্নটা, যে প্রসঙ্গটাকে সম্পূর্ণ অস্বীকার করে চলেছে তৃণমূল কংগ্রেস। ভাবুন, 2005 সালে 4 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী আসার বিষয়টা ভয়ঙ্কর হয়ে উঠেছে, ভোটার তালিকায় বহু বাংলাদেশির নাম আছে। সেদিন তৃণমূলের একমাত্র সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বিভিন্ন তথ্য প্রমাণ নথি দিয়ে সিংহ বিক্রমে লোকসভায় তুলে ধরতেন যে তৎকালীন বামফ্রন্ট সরকারের মদতে কিভাবে অবৈধ অনুপ্রবেশকারীরা এ রাজ্যে ঢুকে বৈধ পরিচয়পত্র পেয়ে যাচ্ছে। অথচ গত 1.5 দশকে তৃণমূল কংগ্রেস একবারও এই ইস্যুটার সত্যতা স্বীকার করেনি, ব্যবস্থা নেওয়া তো দূরে থাক। আর গত কয়েক বছরের একাধিক অপরাধের ঘটনা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের এই রাজ্যে কিভাবে দিনের পর দিন ভুয়ো আধার কার্ড তৈরির চক্র রমরম করে চলছে। অবধারিতভাবে প্রশ্ন ওঠে, এই বিষয়ে শাসকের নীরবতার কারণ কি সেই ভোট ব্যাংকের রাজনীতি? যাই হোক, আমার পরের বক্তা বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ। শুভ সন্ধ্যা
সম্মানিত মঞ্চ এবং সম্মানিত সঞ্চালক, সম্মানিত দর্শকদের শুভ সন্ধ্যা জানিয়ে আমার বক্তব্য রাখব। আজকের আলোচ্য বিষয় হলো প্রথমেই যে ওপারে কিভাবে ধর্মীয় মৌলবাদ, উগ্র ধর্মীয় মৌলবাদের শিকার হচ্ছেন সেই রাজ্যের বা সেই দেশের হিন্দুরা। সংখ্যালঘু মূলত হিন্দু রয়েছেন, কিছু হয়তো বৌদ্ধ রয়েছেন, খুব অল্প সংখ্যক খ্রিস্টান রয়েছেন, তারাও কিন্তু সেখানে শান্তিতে নেই। আমার আগের বক্তা তিনি চমৎকার একটি রাজনৈতিক বক্তব্য রাখলেন। বাংলাদেশ নিয়ে কথা বলার আগে তিনি বললেন যে না, তিনি 5000 বছরের সনাতনী সংস্কৃতি মানবেন না, তিনি স্বামী বিবেকানন্দের কথা দিয়ে শুরু করবেন। তার কাছে স্বামী বিবেকানন্দের যে বাণী, তার যে চিন্তাভাবনা, সেটাই তার কাছে প্রামাণ্য। খুব ভালো। তা স্বামী বিবেকানন্দ যেই ধর্মগ্রন্থটি মানতেন, জানতেন এবং বিশ্বাস করতেন, তার নাম শ্রীমদ্ ভগবদ্গীতা। তাঁর বয়স 5000 বছরের উপরে। এবারে চলে আসি বাংলাদেশ প্রসঙ্গে। দেখুন, 2024-এর কথা তো অবশ্যই বলবো। 2024-এ কীভাবে সেখানে হিন্দু নরসংহার হচ্ছে সেটা নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আমার মনে হয় বলা ভালো, 1947 সাল থেকে এক ভদ্রলোক যোগেন্দ্রনাথ মণ্ডল, তিনি বাংলা ভাগের তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন না, বাংলা ভাগের প্রয়োজন নেই, বাংলা এক থাকুক, বাংলা চলে যাক সমগ্র পাকিস্তানে। কিন্তু তাঁর কথা মানা হয়নি, বাংলা ভাগ হয়েছে। এপার বাংলায় আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ বলে যে রাজ্যটিতে আমরা বাস করছি, আর ওপারে গেছে সেই সময় পূর্ব পাকিস্তান। তো এহেন যোগেন্দ্রনাথ মণ্ডল, যোগেন মণ্ডল, তিনি সেই সময় পাকিস্তান সরকারের মন্ত্রী ছিলেন, তাবড় মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার জানেন, ঠিক 3 বছরের মাথায় 1950 সালে তিনি রেজিগনেশন দিলেন লিয়াকত আলী খানকে। তিনি বললেন, যদি আমরা চলিত ভাষায় বলি, রইল ঝোলা চলল ভোলা বলে তিনি এখানে চলে এলেন। পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বনগাঁয় তিনি দেহত্যাগ করেন। কী এমন হয়েছিল বলুন তো? 1947 সালে যে যোগেন্দ্রনাথ মণ্ডল বলেছিলেন না, ভারত ভাগ হচ্ছে হোক, দ্বিজাতি তত্ত্বে ভাগ হচ্ছে হোক, কিন্তু পশ্চিমবঙ্গ, মাফ করবেন, বাংলা ভাগ হতে দেব না, তারপরে 3 বছরের মধ্যে তাকে চলে আসতে বাধ্য হলেন তিনি। ঠিক একই ঘটনা 2024-এ আমরা দেখেছি। মাঝে অনেকগুলো স্টপেজ রয়েছে, সেই স্টপেজগুলোতে অবশ্যই দাঁড়াবো, কিন্তু তার আগে যেটা নিয়ে আমরা বারে বারে আলোচনা করছি, আজকেও এবিপি আনন্দে বারে বারে দেখিয়েছে, সেই চিন্ময় কৃষ্ণ দাস, তাঁর যিনি উকিল রবীন্দ্র ঘোষ। এর আগে আমরা কয়েকটা উকিল আরও নাম শুনেছিলাম, রেগন আচার্য, রমেন রায়, সৈফুল ইসলাম। সৈফুল ইসলাম তাকে তো মেরেই দেওয়া হয়েছে, আর রেগন আচার্য এবং রমেন রায়, তাদের স্থান হয়েছে হাসপাতালের আইসিইউতে। রবীন্দ্র ঘোষ, তাকে গতকাল অতর্কিতে পেছন থেকে আক্রমণ করা হয়েছে। তিনি ওকালতনামা জমা দিয়েছেন, তারপরেও বলা হচ্ছে না। নতুন ফিকির তোলা হলো কি না, চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের বাইরের কোনো উকিল প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের জন্য তিনি দাঁড়াতে পারবেন না, তার হয়ে কথা বলতে পারবেন না, তার হয়ে ওকালতি করতে পারবেন না, তার হয়ে জামিনের আবেদন করতে পারবেন না। এইটা নাকি জাস্টিস, নাকি বিচারের নামে প্রহসন, আমি জানি না। এবার আবার চলে আসছি, স্টপেজগুলোর কথা বলছিলাম। চিন্ময় কৃষ্ণ দাসের আগে আমরা দেখেছি সেখানে কিভাবে সিস্টেম্যাটিক্যালি, কখনো বাংলাদেশ সেনা দ্বারা, কখনো সেখানে পুলিশের দ্বারা, বা কখনো সেখানে যারা জামাত রয়েছে, উগ্র ধর্মীয় মৌলবাদের প্রতিনিধি রয়েছেন, তাদের দ্বারা কিভাবে খুঁজে খুঁজে হিন্দু বাড়িতে গিয়ে গিয়ে তাদেরকে ধন সম্পত্তি থেকে শুরু করে তাদের মেয়েদেরকে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে, কোথাও প্রাণেও মেরে ফেলা হয়েছে। 3 দিন আগেও আমরা একজন দেখেছি যে আওয়ামী লীগের একজন সেখানকার কর্মী, তার মাকে বাড়িতে ঢুকে খুন করা হয়েছে। আচ্ছা, আপনাদের রাগ তো না হয় রাজনৈতিকভাবে থাকতেই পারে শেখ হাসিনা বা তার দলের উপরে, কিন্তু সেই কর্মীর মা কি দোষ করেছিল বলতে পারেন? ঠিক সেই ছবি অবশ্য পশ্চিমবঙ্গ দেখেছি, সেটা হয়তো পরবর্তী কালে আমি আসব। আরও কিছু স্টপেজে চলে যাই। পূর্ণিমা শীলের কথা মনে পড়ে আপনাদের? যারা বলছেন না যে ধর্মীয় মৌলবাদ না, আমরা মানবতার কথা বলি। 2001 সাল শেখ হাসিনার সরকার চলে গিয়ে তখন এসেছে বিএনপি এবং জামাতের কোয়ালিশন সরকার। পূর্ণিমা শীল নাবালিকা একটি মেয়ে, তার বাড়িতে
গণধর্ষণের জন্য ঢোকে অন্তত 13-14 জন। তার মা বলেছিলেন এক এক করে যাও। এটা একজন মা হয়ে তার কতখানি যন্ত্রণা থেকে বলেছিলেন আপনারা ভাবতে পারেন। সম্ভবত তার নাম হচ্ছেন মোহাম্মদ বদরুল ইসলাম। তিনি বলেছিলেন যে 16ই নভেম্বর 2001 সালে একদিনে 200 হিন্দু মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। আপনারা এরপরেও বলবেন না আমরা এখানে কোনো রকম ধর্মীয় মৌলবাদ নেই, শুধুমাত্র মানবতাকে হত্যা করা হচ্ছে। আমি বলছি হ্যাঁ, উগ্র ধর্মীয় মৌলবাদ রয়েছে। সেটা 47 সাল থেকে সে বীজ বপন করা হয়েছিল। পরবর্তীকালে আমরা 71 সালে দেখেছি, 1971 সালে আমরা দেখেছি 2 লক্ষ, কেউ বলেন 4 লক্ষ হিন্দু মেয়েকে খান সেনা কিভাবে আক্রমণ করেছিলেন, কিভাবে ধর্ষণ করেছিলেন, কিভাবে খুন করেছিলেন এবং কিভাবে নগ্ন করে টাঙিয়ে দেওয়া হয়েছিল। এরপরেও আপনারা বলবেন না না আমরা খালি মানবতার কথা বলবো। যারা বলেন এটা ছিল ভাতের লড়াই, জাতের লড়াই না, আমি বলবো ভুল। 1947 সালে দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বে। এইটা আপনি ইতিহাস ভুলে যেতে পারেন, ইতিহাস কখনো মিথ্যে বলে না। তাই সেই সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছিল 1947 সালেই। ইস্ট পাকিস্তান থেকে যারা নিজেদের 1971 সালে যারা নিজেদের বিযুক্ত করার জন্য কি আকুল মরিয়া তাদের কান্না ছিল, ভারত সরকার সেই সময় সাড়া দিয়েছিলেন। সেই সাড়ায় তারা নিজেদের স্বাধীনতা পেয়েছিলেন। কিন্তু কোথাও কোথাও কিছু কিছু যাদের রাজাকার বলা হয় তাদের মনে সেই হিংসার বীজ, সেই ধর্মীয় মৌলবাদের হিংসার বীজ রয়েছিল, যার আমরা পরিস্ফুরণ এখন দেখছি। কেন খালি ধরে ধরে হিন্দুদের, আমরা শুনেছি এই কথাগুলো, তো অস্বীকার করা যাবে না। এক একটা ইস্কন ধরো, ধৈরা ধৈরা জবাই করো, কেন? কি অপরাধ করেছে? চিন্ময় কৃষ্ণ প্রভু বা ইস্কন মানবতার কথা বলেন, এবং আমরা নিজেরা ভিডিওতে দেখেছি, ছবিতে দেখেছি ইস্কনের মন্দিরগুলোতে, সেখানে এমনকি ইফতারের আয়োজন করা হয়েছে। তারা তো সবাই মিলে থাকতে চেয়েছেন, সবার জন্য কাজ করতে চেয়েছেন। তিনি ধর্ম জাত নির্বিশেষে কাজ করতে চেয়েছিলেন। তাহলে কেন? কারণ তিনি বলেছিলেন এটা আমার মাতৃভূমি, এটা খালি একলা তোমার জমি নয়, এটা আমারও জমি, আমার বাড়ি, আমি এখানকার ভূমিপুত্র। তাই তাকে এরকম আক্রমণ, অর্থাৎ থাকতে দেওয়া যাবে না শুধুমাত্র তোমার ধর্ম দেখে। এই কারণেই তো বলা হচ্ছে তোমরা চলে যাও। আমরা এখন কিছু কিছু চোরাগোপ্তা খবর পাচ্ছি, আমাদের কিছু বন্ধু বান্ধব তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি যারা ওখানে রয়েছেন ভিসার ক্ষেত্রে। সুমনবাবু বললেন যে কিভাবে ভারতীয় ভিসার ক্ষেত্রে বা ভারতে যারা আসতে চাইছেন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা সত্যি কথা। বাংলাদেশের হিন্দু যারা ভারতীয় ভিসা নিয়ে আসতে চাইছেন তাদের বর্ডারে আটকে দেওয়া হচ্ছে, তাদেরকে সন্দেহের চোখে দেখা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে তোমরা দেশদ্রোহী। কী কারণে? তারা চিকিৎসার জন্য হয়তো আসছেন, তারা আত্মীয়র সঙ্গে দেখা করতে আসছেন, তাদের পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে আসছেন। আমি নিজে একজন উদ্বাস্তু পরিবারের মেয়ে। 1947 সালে আমার পরিবার এখানে এই ভারতবর্ষে চলে এসেছিলেন। কিসের জন্য? ভাতের জন্য নয়। হ্যাঁ, আমরা হয়তো জমিদার ছিলাম না, অনেকে যেরকম বলেন, কিন্তু অন্তত দুবেলা দুমুঠো ভাত, পুকুর থেকে মাছ, ক্ষেতের জমির থেকে চাল, সেগুলো জুটতো, ভালোভাবেই জুটতো শুনেছি আমার ঠাকুরমার মুখে। কিন্তু সেখান থেকে আমাদের চলে আসতে হয়েছিল কিসের কারণে? জাতের কারণে, ভাতের কারণে নয়। তাই এই মানবতার পাঠ দয়া করে শেখাবেন না। মানবতা যারা মানবতা বোঝে তাদের জন্য, যারা মানবতা বোঝে না, খালি মৌলবাদ বোঝে, তাদের জন্য নয়। কিছু তথ্য দিচ্ছি, দেখুন। আমরা এখানে কথা বলছি, এবার চলে আসি রাজনীতির কথা বলতে, যে রাজনীতির এখানে নাকি রুটি শাখা হচ্ছে, বিলক্ষণ শাখা হচ্ছে। যারা এককালে কোন কালে ঘি খেয়েছিলেন 1971 সালে, যারা বলছেন 13 দিনের মধ্যে ইন্দিরা গান্ধী সেই বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছিলেন, সেই ঘি এখনও তারা খেয়ে যাচ্ছে, তারাও রুটি সেঁকছেন। আবার রুটি সেঁকছেন তারাও যারা এই হালফিলে দেখলাম যে আরজি করের অভয়াকাণ্ডের পরে তারা ভেবেছিলেন চূড়ান্তভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে সেই রাজনীতির রুটি সেঁকবেন। আমরা দেখলাম যে এই উপনির্বাচনের ফলাফলে নোটার সঙ্গে তাদের প্রচণ্ডভাবে লড়াই করে তাদের পরাস্ত হতে হলো। আর যাদের কথা বললাম, ওই 1971-এর ডিসেম্বর মাসের রুটি যারা এখনও সে বা ঘিয়ের গন্ধ এখনও তারা শুকছেন, তাদের জন্য কয়েকটা তথ্য বলে রাখি। 1966 থেকে 1970 সাল পর্যন্ত 4,75,000 হিন্দুকে হত্যা করা হয়েছিল।
তখন সে আয়রন লেডি কোনো বিবৃতি দেননি কেন? আতাইকুলা বা ঢাবঢুপ হত্যাকাণ্ডে 1970 সাল 71 সালে যখন একের পর এক হিন্দু নিধন হয়েছে, তখন জনসংঘের একজন মধ্যপ্রদেশের সাংসদ তিনি সংসদে বিবৃতি চেয়েছিলেন তৎকালীন আয়রন লেডি ইন্দিরা গান্ধীর কাছে। তিনি তখন বলেছিলেন, খানিকক্ষণ আগেই সঞ্চালক সুমন বললেন, যে আমরা অন্য দেশের তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কথা বলতে চাই না। পরবর্তীকালে হ্যাঁ, আক্রমণ হয়েছিল, তার কারণ ভারতের ওপর আক্রমণ হয়েছিল বলে। এবং মার্চ মাস থেকে এটা নিয়ে আমরা আলোচনাও করেছিলাম যে মার্চ মাসে যখন জেনারেল মানিক শকে বলা হয়েছিল যে আমরা কি আক্রমণের জন্য প্রস্তুত, তিনি বলেছিলেন না, আমরা এখনও প্রস্তুত নই, সময় নিয়ে মার্চ থেকে ডিসেম্বর প্রায় 9 মাস বাদে আক্রমণ করা হয়েছিল। তাও হতো না যদি না ওই নয়াদিল্লি বা উত্তর ভারতের ওপর পাকিস্তানের সেনা বিমান যদি না ঘুরঘার করতো। আচ্ছা, আরেকটা দল আছে, সেই দল নিজেদের কিন্তু অসাম্প্রদায়িক দল বলেন। তারা বলেন আমরা ধর্মে মানি না, আমরা হচ্ছে মা মাটি মানুষের প্রতিনিধি। সেই মা মাটি মানুষের প্রতিনিধি তারা বলেন উগ্র মৌলবাদ এই দেশে রয়েছে, এই শাসক দল, কেন্দ্রীয় শাসক দল, তারা উগ্র মৌলবাদ করছেন। আমি বলছি মশাই, আপনাদের কান চোখ কোথায় থাকে যখন একজন বিধায়ক বলেন 30% মুর্শিদাবাদের হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয় না? আপনাদের উগ্র মৌলবাদ নাকি আপনারা অসাম্প্রদায়িক? কখন আপনাদের, যখন আপনাদের একজন জামিয়াতে উলিমায়ে হিন্দের সভাপতি, আবার আপনাদের বিধায়কও বটে, তিনি বলেন বাংলাদেশে হিন্দু হত্যা হচ্ছে না, অল ইজ ওয়েল, কিচ্ছু হচ্ছে না। আর এদিকে মুখ্যমন্ত্রী বলছেন না, ওখানে হিন্দুদের ওপর হচ্ছে, যদিও কিছু ফেক ভিডিও আছে। আমি বলছি যে আপনি প্রমাণ করুন কোনটা ফেক ভিডিও, কোনটা আসল ভিডিও, বলুন কোনটা ফেক, কোনটা এই যে মানুষকে মারা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে, তাদের যে আর্তচিৎকার, কোনটা আপনি বলে দিন মাননীয়া, কোনটা ফেক আর কোনটা আসল। আচ্ছা, আপনার একজন ক্যাবিনেট মন্ত্রী, আপনার একজন অত্যন্ত প্রিয় ছোট ভাই, তিনি বলেছেন দাওয়াতে ইসলামের কথা। তিনি বলছেন যারা ইসলামে ধর্মগ্রহণ করেননি তারা অভাগা, আমরা অভাগা, আমি অভাগা নই, তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এই অসাম্প্রদায়িক সরকার নাকি সবটাই ভোট ব্যাংকের খেলা? আপনি বুঝে গেছেন এখন আপনার অবস্থা হচ্ছে আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি। কারণ আপনি জানেন সামনে চোরা গলি রয়েছে, সেই গলিতে আপনি জানেন যে আপনার 30% যে ভোট ব্যাংক, সেখানে এই ইমাম সাহেবের মতন যারা রয়েছেন, যাদের শিরদাঁড়া বিক্রি নেই, তারা কথা সত্যিভাবে বলতে পারেন, তারাও রয়েছেন। তারা বলবেন যে এই রাজ্যেও কিন্তু কিভাবে এই রাজ্যের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের কেটে ফেলে ভাসিয়ে রাখার কথা বলা হচ্ছে। আপনার সংখ্যালঘু ভোট ব্যাংকে টান পড়লেও পড়তে পারে, তাই আপনি এবার একটু হিন্দু হিন্দু করবেন। আবার অন্যদিকে আপনি সিদ্দিকুল্লাহ বা আপনার স্নেহের ববি ফিরহাদ হাকিম, তাদেরকেও বলে দেবেন আপনাদের তো রয়েছে। আপনি বলছেন না যে ওই কিভাবে ভারতে আসে, অনেকে আবার এই প্রশ্নটা তোলেন। আবার আমি শুনেছি, আমি বলবো যে প্রাতঃস্মরণীয় রত্না বিশ্বাসকে জিজ্ঞাসা করুন, আপনাদের তো নেত্রী হন তিনি বলে দিয়েছেন কিভাবে ভোটার কার্ড করা হয়, কিভাবে ভোটার কার্ডের মাধ্যমে আপনাদের এখানে ভোটের অধিকার। কারণ সবটাই তো দিনের শেষে ভোট নির্ভর। ভোট হলেই নোট হবে, নোট হলেই জানেন আপনাদের অট্টালিকা হবে, আপনাদের কোটি কোটি টাকা কামাই হবে। আর পরিশেষে বলে রাখি একটা কথা, যে আমরা সবাই বলি অবশ্যই হাঁটি, আমরা মোমবাতি মিছিল করি, দুঃখ প্রকাশ করি মানুষের খুনের। তা মাননীয়া, এই বাংলাদেশের হিন্দুদের জন্য একবার হাঁটবেন নাকি? তাদের পাশে একবার দাঁড়াবেন নাকি? তখন আপনি বলবেন না যে কেন আপনি এখানে অসাম্প্রদায়িক, আপনি ধর্মনিরপেক্ষ নাকি? জানেন বাংলাদেশের হিন্দুদের জন্য হাঁটলে আপনার এখানকার সিদ্দিকুল্লাহ থেকে ফিরহাদ হাকিম তারা রেগে যাবেন। ও ফিরহাদ হাকিমের আরও একটা যোগ্যতা রয়েছে, তিনি কয়েক বছর আগে তিনি একটা সাংবাদিকের সামনে দৃপ্ত কণ্ঠে বলেছিলেন যে আমি এখানে মিনি পাকিস্তান তৈরি করে দিয়েছি। ভাবতে পারেন, অর্থাৎ ভারতবর্ষের এক অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেইখানকার একজন মন্ত্রী, তার হৃদয়েও রয়েছে পাকিস্তান। তাহলে আমরা এখানে কি করে ধর্মনিরপেক্ষ বলতে পারি নিজেকে? আসলে ধর্মনিরপেক্ষ নয়, এটা হচ্ছে ভোট ব্যাংকের খেলা। আর তাই একটা কথা আমরা বলতে চাই যে একমাত্র সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, যিনি অগাস্ট মাসের 8 তারিখে যখন ইউনিস ক্ষমতা দখল করলেন,
তাকে বলেছিলেন যে সেখানকার হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন। 15ই অগস্ট লালকেল্লায় দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে তিনি বলেছেন বাংলাদেশের হিন্দুদের কথা। এবং এই একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি বদলা নিতে জানেন। কিভাবে? মনে আছে তো সার্জিক্যাল স্ট্রাইক, মনে আছে তো বালাকোটের এর সার্জিক্যাল অ্যাটাক, এইগুলো ভুললে চলবে না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এত কঠিন বাস্তবের ওপর দাঁড়িয়ে বিদেশ সচিবকে পাঠানো বাংলাদেশের, মৌলবাদ বাংলাদেশ বলবো না, পূর্ব পাকিস্তান বলবো নাকি দেশের বানান পাল্টে বাংলাদেশ বলবো আমি জানি না, সেইখানে দাঁড়িয়ে সেখানে গিয়ে বার্তা দিয়ে আসা হয়েছে। অনেক হয়েছে। আরে ভারত থেকে সাহায্য না গেলে সামান্য, আমি মহিলা, আমি একটু রান্নাবান্না স্বাভাবিকভাবেই বাড়ির মেয়েরা করেন, ভাত আর ডিমের ডাল্লা সুমন আপনি তো জানেন, স্বাভাবিক আমাদের কিছু না, ডিম ভাত আমরা খেতে ভালোবাসি, তৃণমূল তো ভালো করেই বুঝবেন ডিম ভাত বিষয়টা। আরে ডিমের জন্য, ভাতের জন্য যেগুলো লাগে আলু, পেঁয়াজ, আনাজ, ডিম এবং চাল, আরে ভারত থেকে না জানে ডিমের ডাল্লা ভাত রান্না করতে পারবে না রিজভী সাহেব? আপনি তো বউয়ের বেনারসি শাড়ি অর্থাৎ বেনারস ঘুরে গেছেন, আপনি তো ঘুরে গেছেন জয়পুরেও। আর আরেক কিছুক্ষণ আগে বলছিলেন আরেকজন একটা কথা, কি সব উনি বলছিলেন যে শাহী ঈদগাহ, বাবরি মসজিদ। আরে অধ্যাপক মশাইয়ের বোধহয় ঘোরাটোরা হয় না, উনি এই রাজ্যের মধ্যেই নিবদ্ধ থাকেন। ঘুরলে জানতে পারতেন উনি ওখানে গিয়ে যে ওই বাবা বিশ্বনাথের মন্দিরের যে আসল নন্দী, প্রাচীন নন্দীটা মুখ করে রয়েছে ওই জ্ঞানবাপী মসজিদের দিকে, কারণ ওই মসজিদের মধ্যেই আসল যে মন্দির সেখানে অবস্থিত ছিল বাবা বিশ্বনাথের। উনি জানেন না যে শাহী ঈদগাহ যেটা রয়েছে মথুরার জন্মস্থানে, শ্রীকৃষ্ণের জন্মস্থানে, সেটা ঠিক তলাটাতেই কিন্তু যেতে হয়, গিয়ে শ্রীকৃষ্ণ জন্মস্থানটা আমাদের দর্শন করতে হয়। অর্থাৎ কোনটার উপরে কোনটা হয়েছে ইতিহাস ভুলে গেছেন নাকি ভুলে গেছেন আমি জানি না, কারণ ওই আবার উত্তর একটাই, ভোট বাক্স, দুধেল গাই, তাদের তোষণ করাটাই একমাত্র কাজ। কারণ আমাদের বছরের পর বছর ক্ষমতায় বসে থাকতে হবে যেন তেন প্রকারণে, ক্ষমতা হলেই চাকরি হবে, সোনা হবে, বালি হবে, গরু হবে, কয়লা হবে। তাই ওখানে শুধুমাত্র রাজনীতির রুটি শাখাটাই এখন এখানে মূল কাজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ কেয়া। আমি ছোট্ট একটা সংযোজন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে এই কেয়া যে যোগেন্দ্রনাথ মণ্ডলের কথা বললেন, ইনি পাকিস্তানের আইনমন্ত্রী ছিলেন 1947 থেকে 50 সাল পর্যন্ত। দ্বিতীয় কৌতূহল যে রাজ্য বিজেপি কি নাগরিকত্ব আইনের যে কাট অফ ইয়ার আর ডেট, মানে 2014 সালের 31শে ডিসেম্বর, সেইটাকে বাড়ানোর দাবি করবে, তার কারণ পরিবর্তিত পরিস্থিতি সব দিক থেকে তো সেই দাবিকে অত্যন্ত ন্যায্য বলে মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। তৃতীয়, বিশ্বনাথ মন্দিরের কথা বলল। বিশ্বনাথ মন্দিরের চত্বরেই আরেকজনও বসে থাকতেন, বিসমিল্লাহ খাঁ। এইটাই আমাদের ভারতবর্ষ। দেখুন, আমরা বিশ্বাস করি যে কোনো রাষ্ট্রে সংখ্যাগুরুদের দায়িত্ব এবং কর্তব্য সংখ্যালঘুদের সুরক্ষা দেয়া, যাতে সংখ্যালঘু মানুষ নিশ্চিন্তে সেই দেশে থাকতে পারে। এখন বিজেপি শাসনে নানা রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা একাধিক ঘটনায় প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। সেটা কখনো রাজস্থানের পেহলু খান, কখনো লখনৌয়ের মোহাম্মদ আখলাক, কখনো পুনের মহসিন শেখ, কখনো আবার 15 বছরের জুনাইদ খান। এই 2022 সালেও ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম রিপোর্ট প্রকাশ করে আমেরিকা এই বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। আজকে বাংলাদেশ সম্পর্কে ঠিক যে শব্দগুলো আমরা ব্যবহার করছি, 1 সংখ্যালঘুদের ওপর হিংসা, 2 ধর্মস্থানে হামলা, আর 3 হামলাকারীদের প্রতি প্রশাসনের নরম মনোভাব, এই সব কটা অভিযোগই আমেরিকার এই রিপোর্টে আমাদের দেশ সম্পর্কে করা হয়েছে। কিন্তু আমি আবার প্রশ্ন করব যে এখন সীমান্তের ওপারে যখন প্রতিদিন সংখ্যালঘু হিন্দু নিগ্রহের অভিযোগ উঠছে, তখন ভারত সরকারকে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে না কেন? কি আর মনে থাকবে 2021 সালের ডিসেম্বরে হরিদ্বারে ধর্ম সংসদ থেকে ভারতের সংখ্যালঘুদের সম্পর্কে উত্তেজক মন্তব্য করা হয়েছিল বলে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের শীর্ষ কূটনীতিক সুরেশ কুমারকে পাকিস্তানের বিদেশ মন্ত্রক ডেকে পাঠিয়েছিল। আর এখন যেন উল্টা চোর কোতোয়ালকে ডাটে। ভাবুন, যখন বাংলাদেশে হিন্দু নিপীড়ন চলছে, ইসকনের সন্ন্যাসীদের গ্রেফতার করা হচ্ছে, তখন ইউনূস সরকার বাংলাদেশে নিযুক্ত আমাদেরই হাই কমিশনারকে ডেকে পাঠাচ্ছে। প্রশ্নটা আবার করতে হবে, আর কতদিন এসব সহ্য করবে ভারত? যাই হোক, আমার পরের বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমার সহবক্তাদের নমস্কার জানাই, যারা এখানে শ্রোতা
এবং বাইরে যারা দর্শক তাদের সবাইকে নমস্কার জানাই। শেষ বক্তা হওয়ার সুবিধেও আছে, অসুবিধেও আছে। অসুবিধে হলেও বলবার কথাগুলো নানা বাদ বিতণ্ডার মধ্যে দিয়েও বেরিয়ে এসছে, অনেক জ্ঞানগর্ভ তথ্য এসছে, ইতিহাসের খবর এসছে, বিশ্লেষণ এসছে। ফলে আমার করার সামান্যই বাকি থাকে। ফলে আমি তো রাজনৈতিক বিশ্লেষক নই, এমনিতে প্রকাশ্যভাবে খুব রাজনৈতিক ব্যক্তিত্বও নই। ফলে আমি কথা বলবো খানিকটা আবেগের দিক থেকে, ব্যক্তিগত অভিজ্ঞতার দিক থেকে। আমার জন্ম হয়েছিল, নিশ্চয়ই কারো কারো এদেরও পূর্বপুরুষের জন্ম হয়েছিল ওই অঞ্চলে, এবং বাংলাদেশের সঙ্গে 1988 পর থেকে আমার দীর্ঘ সংযোগ ঘটেছে। নানান ধরনের প্রকল্পে বাংলা একাডেমির হয়ে একটি বাংলা ব্যাকরণ সম্পাদনা করা ইত্যাদির ব্যাপারে নিয়মিত গিয়েছি, বোধহয় 100 বারের বেশি আমার যাতায়াত হয়ে গেছে। এমনকি এই গত জুলাই মাসে আমি বাংলাদেশে গিয়েছিলাম সেলিম আল দীনের 75 বৎসর উৎসবের একটা উদ্বোধন করতে, তো সেখানেই আটকে পড়লাম। এটা হয়তো আপনারা এবিপি আনন্দের কল্যাণে অনেকে দেখেছেন। যে কথাটা দিয়ে আমি শুরু করতে চাই, যেখানে অনেকে কিছু কিছু লেখকের নাম উল্লেখ করলেন, হুমায়ুন আহমেদের কথা, হয়তো তার ভাই জাফর ইকবালের কথাও উল্লেখ করা যেতে পারত, যে ওখানে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু দুটো খুব, যাকে মনোলিথ বলে, একেবারে এক রঙা এক কাট্টা সংহত একটা অস্তিত্ব নয়। ওখানে সংখ্যাগুরুদের মধ্যে বিভেদ আছে, সেটা তো দেখলেন শেখ হাসিনাকে যেভাবে বিতাড়ন করা হলো। সংখ্যালঘুরা বেশিরভাগ আওয়ামী লীগকে সমর্থন করতেন, তার ফলে তাদের ওপর একটা রাজনৈতিক ক্রোধ থাকা খুবই সম্ভব। আমি এটা বলছি না যে সাম্প্রদায়িকতার বোধ কোথাও নেই, নিশ্চয়ই আছে। যেভাবে আমি এখনকার প্রশাসনের কথায় পরে আসছি, যেভাবে হিন্দুরা দেশত্যাগ করেছে, প্রথমে শতকরা 35% থেকে আস্তে আস্তে 8% এসে দাঁড়িয়েছে, তাতে সাম্প্রদায়িকতার একটা উপাদান নিশ্চয়ই আছে। আবার সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িকতাও তো একটা জটিল ব্যাপার। জটিল এই অর্থে যে এই হিন্দুর জমি, বাড়ি, পুকুরটা আমার হবে এ যদি চলে যায়, ফলে একটা খুব সংকীর্ণ স্বার্থপর অর্থনীতির ব্যাপারও আছে, সেটাই আবার সাম্প্রদায়িকতার চেহারাও নেয়। ফলে এরকম হয়, অনেক গ্রামে এরকম হয়েছে। আবার অন্যদিকে আমারই তো প্রচুর আত্মীয় স্বজন এখনও আছেন সেখানে, প্রচুর আত্মীয় স্বজন। আমার নিজের জাততুতো ভাইয়ের ছেলে মেয়েরা আছে, তারা সবাই আছে, এবং তাদের সঙ্গে আমার রোজ খবরাখবর চলে। তারা বলে যে না, আমাদের এখানে কোনো বিপদ হয়নি। এইটা হচ্ছে শেষতম বাস্তব, যে আমাদের এখনও কোনো বিপদ হয়নি। ঢাকাতে আছে, বরিশালে আছে, কুমিল্লায় আছে, এমনকি চট্টগ্রামেও আছে আমার বন্ধুবান্ধব। যেসব জায়গা কোথাও কোথাও উৎপাত হয়েছে সেখানেও আছে, বন্ধুবান্ধব আছে। এই যে সংখ্যাগুরুরা, তাদের একাংশ বিপন্ন, এটা মনে রাখতে হবে আমাদের সংখ্যাগুরুর একাংশ, বেশ ভালো অংশ আওয়ামী লীগ, তাদের হত্যা করা হয়েছে, তাদের অকারণ মামলায় জেলে দেওয়া হয়েছে, তাদের উপর অত্যাচার করা হয়েছে। আগেকার যিনি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন দীপু মনিকে আদালতে হেনস্থা করা হয়েছে এবং জেলে পোরা হয়েছে। ভালো ভালো শিল্পী তাদের জেলে পোরা হয়েছে। ফলে সংখ্যাগুরুর হিসেবটা আমরা করছি বটে, কিন্তু আমরা যদি মানবতাবাদী বলে নিজেদের দাবি করি, তাহলে শুধু এখানে দাঁড়িয়ে আমি জন্মসূত্রে হিন্দু বলে আমি হিন্দুর কথাই বলবো শুধু, এটা ঠিক মনে হচ্ছে না আমার।
আমাকে বলতে হবে সেখানকার সংখ্যাগুরু যারা বিপন্ন তারাও, হ্যাঁ হিন্দুরা দেশত্যাগ করছেন এবং হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এটা অস্বীকার করা যায় না। এবং তার জন্যে নিশ্চয়ই ধিক্কার দিতে হবে এখনকার প্রশাসনকে, যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। একটা জনতার শাসন চলছে, অন্ধ জনতার শাসন। তাদের অনেকেই মৌলবাদী এবং অনেকেই মধ্যেই বিদ্বেষ আছে, ভারত বিদ্বেষ খুব তীব্র। কিন্তু তা সত্ত্বেও আমি প্রধানমন্ত্রী মোদীকে কি করতে বলবো? অ্যাক্ট করুন মানে কি? যুদ্ধ করবেন? এই কথাটা আমরা উচ্চারণ করছি না, কিন্তু অনেকে হয়তো মনে মনে ভাবছি হ্যাঁ যুদ্ধ লাগিয়ে দিলে একটা বেশ হতে সাহায্য করা যায়। কিন্তু এই উপমহাদেশে এখন যুদ্ধ একটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। ফলে নরেন্দ্র মোদী যা করছেন তা হয়তো একদিক থেকে ঠিক, যে হ্যাঁ কূটনৈতিক উপায়ে তিনি বলছেন যে হ্যাঁ এটা সামলাও, তোমরা করো, শাসন করো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটু ব্যক্তিগত কথা বলি। একসময় আমরা একসঙ্গে কাজ করেছি দূর বিদেশে। প্রায় 55 বছর আগে শিকাগোতে যখন বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলছে, তখন ইউনূস আমাদের সঙ্গে ছিলেন। আমাদের একটা সংগঠন ছিল, তাতে ইউনূস আরও কিছু বাংলাদেশি বন্ধু, বাংলাদেশে একজন বিখ্যাত স্থপতি ফজলুর রহমান খান, FR খান নামে পরিচিত, তার নেতৃত্বে আমরা কিছু কাজ করেছিলাম। বাংলাদেশে অস্ত্রশস্ত্র পাঠিয়েছিলাম, কিছু ডুবুরির পোশাক পাঠিয়েছিলাম, এরকম করেছিলাম। যার ফলে নিজের কথা একটু প্রচার করছি যে শেখ হাসিনা সরকার আমাকে মুক্তিযুদ্ধের বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এবং তার ফলে আমি এখনকার বাংলাদেশের প্রশাসকদের শত্রু, এটা আমি সহজ সমীকরণে ভেবে নিই। কিন্তু যে ষড়যন্ত্রটা এখন হয়তো ধরা পড়ছে, আমি তখন যখন বাংলাদেশে ছিলাম এই জুলাই মাসে, তখন 22 তারিখে আমি চলে এলাম, 22শে জুলাই। 21শে জুলাই বাংলাদেশের আদালত রায় দিল যে না, বৈষম্য আর থাকবে না। 35% ছিল কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের, সেখানে 7% করা হলো। তখনই উচিত ছিল থেমে যাওয়া, কিন্তু আমরা দেখলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ছল হিসেবে শুরু হয়েছিল। ওটা আসলে ছিল পেছনে, আমি জানি না, সুমন বা আপনারা যারা রাজনীতিবিদ আছেন, রাজনৈতিক বিশ্লেষক আছেন, তারা বলতে পারবেন আমেরিকার কী ভূমিকা ছিল, অন্যদের কী ভূমিকা ছিল, মৌলবাদী মধ্যপ্রাচ্যের দেশগুলো, আমি জানি না সে সমস্ত। কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো। হয়তো আওয়ামী লীগের অনেক দুর্নীতি ছিল নিঃসন্দেহে, ভোটের ব্যাপারে কারচুপি ছিল, দুর্নীতির ব্যাপারটা ছিল, কিন্তু এতে বোঝা গেল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা একটা নিছক ছল মাত্র ছিল, এর আড়ালে অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো উদ্দেশ্য ছিল। এখন মোহাম্মদ ইউনূসকে এনে বসানোতে, তিনি শেখ হাসিনার প্রকাশ্য শত্রু, তাকে এনে বসানোতে আমেরিকার দিকে নজর চলে গেছে। এবং অন্যান্য ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যে খবর পাচ্ছি তাতে হয়তো একটা কোনো ভূমিকা ছিল। কিন্তু এই কথাটা আমাদের সব সময় মনে রাখতে হবে, হ্যাঁ সংখ্যালঘু পীড়ন হচ্ছে, সংখ্যালঘু পীড়ন ধিক্কারজনক। হিন্দু সন্ন্যাসীদের ওপর হামলা হয়েছে, তাদের জেলে পোরা হয়েছে, তাদের বিচারের সুযোগ দেওয়া হয়নি, এগুলো অমানবিক এবং ধিক্কারযোগ্য। এবং তার জন্যে আমাদের প্রতিবাদ হওয়া উচিত। প্রতিবাদ হচ্ছে, পশ্চিমবাংলায় হচ্ছে, ভারতে প্রতিবাদ হচ্ছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে যদি আমরা বলি যে না, আমাদের কাছে ধর্ম বড় নয়, আমাদের কাছে মানুষের বড়, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, হয়তো রবীন্দ্রনাথের কথাটাও এখানে আসা উচিত ছিল, তাদের কথায় যদি আমরা মানবতাবাদী হই, তাহলে বাংলাদেশের এই যে সংখ্যালঘুদের মধ্যে বিভাজন,
সংখ্যালঘুরা যে সংখ্যাগুরুদের মধ্যে যে বিভাজন এবং সংখ্যাগুরুরাও যে অত্যাচারিত হচ্ছে, এবং তারা চলে যদি আসে শুধু হিন্দু আসবে না, কিন্তু আপনার মনে রাখবেন আসবে বিপন্ন মুসলমানেরাও আসতে চাইবে, তারাও আশ্রয় চাইবে। তাদের প্রতি আমাদের কি ব্যবহার হবে, কি করব আমরা? তারা তো বিপন্ন, একজন রাষ্ট্রের অপশাসনে অত্যাচারে বিপন্ন, তাদের জন্য আমরা কি করব? কাজে এই ভাবনাটা শুধু সংখ্যালঘুর দিক থেকে ভাবতে হবে না, সংখ্যাগুরু এক শ্রেণী মুসলমানের কথাও ভাবতে হবে, যারা এতদিন বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, শিল্প সমস্ত কিছুকে উজ্জ্বল করে রেখেছিলেন, বাংলাদেশের আত্মপরিচয় তৈরি করেছিলেন। সেই মানুষগুলো, চঞ্চল চৌধুরীকে গৃহবন্দী করে রাখা হয়েছে। শুধু হিন্দু বলে নয়, মুসলমান প্রচুর শিল্পী, আসাদুজ্জামান নূর, তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে। তো শিল্প বিপন্ন হবে মৌলবাদীদের হাতে, শিল্প বিপন্ন হবে, নারীরা বিপন্ন হবেন। নারীদের তো বাজারে যেতে মানা করা হয়েছে, পোশাকের রেস্ট্রিকশন হচ্ছে। তো এই এত সব বিপন্নতা শুধু হিন্দু মুসলিম এই দুটো সরল কথা দিয়ে এর ব্যাখ্যা আপনারা করবেন না, এইটা আপনাদের কাছে প্রার্থনা। নমস্কার। ধন্যবাদ পবিত্রবাবু। খুব শীতল গলা একটা মারাত্মক কথা বললেন পবিত্রবাবু, সেটা হচ্ছে তার ওপারের আত্মীয়দের যিনি কুশল জিজ্ঞাসা করেন এবং তারা উত্তর দেন, আমাদের এখনও পর্যন্ত কোনো বিপদ হয়নি। কি মারাত্মক কথা! আমি বলছি, আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত যে সংখ্যাগুরু তো আক্রান্ত, সেই জন্যই মাজারের ওপর আক্রমণ, দরগার ওপর আক্রমণের কথা বললাম। তবে আওয়ামী লীগের যাদের গ্রেফতার করা হয়েছে তারা অন্তত আইনজীবী পেয়েছেন, চিন্ময় কৃষ্ণ তো আইনজীবী পাচ্ছেন না, বিনা বিচারে প্রায় 5 সপ্তাহ তাকে কারাগারের অন্ধকারে কাটাতে হচ্ছে। আমি বলছি সমস্যাটা কোথায় জানেন? এই যে পবিত্র সরকার মুক্তিযুদ্ধের বন্ধু হিসেবে স্বীকৃতি পেয়েছেন, এই তথ্যটাই হয়তো ক্ষমতাশালীরা তাকে এই তথ্যটার জন্য শত্রু ভেবে নিতে পারেন। এইখানে হচ্ছে সমস্যাটা। দেখুন, আমাদের আজকের বাংলাদেশে এই শঙ্কর সর্দার, জীবন বর্মনদের গোটা পরিবার নিয়ে তারা প্রাণ ভয়ে এপারে চলে আসছেন। 15 বছরের কিশোরীকে বাংলাদেশের পঞ্চগড় থেকে উত্তর দিনাজপুরের ফতেপুর সীমান্ত পেরিয়ে বিএসএফের গুলি এড়িয়ে ভারতে ঢুকে পড়তে হচ্ছে। এগুলো শুধু একজন বা দুজন ব্যক্তি মানুষ বা দু একটা পরিবারের যন্ত্রণার ছবি নয়। অত্যাচার কোন পর্যায়ে পৌঁছলে বাংলাদেশের রংপুরের ঠাকুরগাঁও গ্রামের ওই জীবন বর্মন করতোয়া নদী সাঁতরে এপার বাংলায় চলে আসেন, এবং সেই যন্ত্রণা বোধহয় একমাত্র বোঝেন যারা ভিটেমাটি হারিয়েছেন তারাই। এবছরের শুরুতেই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক যিনি প্রধান ভলকার তুর্ক, তিনি অভিযোগ করেছিলেন কোট আনকোট, মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই ভবিষ্যৎবাণী দেখুন হুবহু মিলে যাচ্ছে আজকের বাংলাদেশে। যে নজরুলকে জাতীয় কবির সম্মান দিয়েছে বাংলাদেশ, সেই নজরুলই লিখেছিলেন, মানবতার এই মহান যুগে একবার গণ্ডি কাটিয়া বাহির হইয়া আসিয়া বলো যে তুমি ব্রাহ্মণ নও, শূদ্র নও, হিন্দু নও, মুসলমান নও, তুমি মানুষ, তুমি ধ্রুব সত্য। আজকের বাংলাদেশ কি নজরুলের এই শব্দগুলোকে একেবারে ভুলে গেছে? নয়তো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একসময় অর্থনীতি পড়াতেন মোহাম্মদ ইউনুস, তার নেতৃত্বে তদারকি সরকারের আমলে সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তেই একজন অধ্যাপককে শুধু হিন্দু হওয়ার জন্য মার খেতে হবে কেন? এই প্রশ্ন দিয়েই শুরু করবো আজকের ওপেন ফোরাম। না, আমি যেটা পবিত্রবাবু বললেন খুব ইম্পর্টেন্ট ঘটনা, যে না, আমরা কিন্তু বাংলাদেশের যে মুক্তমনা মানুষের আছেন তাদের কথা সবসময় মনে রাখি। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে খুব ভালো পরিচয় রয়েছে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন। নিজে মুনতাসির মামুনের বাড়ি গিয়েছি, তিনি আমাকে অনেক বই দিয়েছেন। এবং এখন এই মুহূর্তে শাহরিয়ার কবির জেলে, তার বয়স 80 পেরিয়েছে এবং তিনি পঙ্গু। এবং তিনি পঙ্গু হয়েছিলেন যখন 2001 সালে বেগম জিয়ার আমলে যখন হচ্ছিল, আমরা কলকাতায় একটা প্রোটেস্ট করেছিলাম, সেখানে শাহরিয়ার কবির এসেছিলেন। এবং তারপরেই শাহরিয়ার কবির এই কলকাতা থেকে গিয়ে ঢাকায় নামেন এবং তিনি গ্রেপ্তার হয়ে যান। তাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রিজনার অফ কনসিয়েন্স করেছে। তখনই তার উপর খুব অত্যাচার হয়েছিল। বা মুনতাসির মামুন, তো এদের কথা কিন্তু আমরা ভুলে যাচ্ছি না। এবং এদের মধ্যে ধরা যাক আমার অন্যতম, তিনি পরেই, আমি যোগ করবো যে মুক্তমনার কথা যেহেতু আপনি বললেন, এই জন্যই তো অভিজিৎ রায় কিংবা ওয়াশিকুর রহমানকে খুন হতে হয়। হ্যাঁ, অবশ্যই একই বৃত্ত। কিন্তু আমরা যে কথাটা বলছি, আমি যে কথাটা বলতে চেয়েছি, এই ধরুন এই শাহরিয়ার কবির এবং মুনতাসির মামুন 2001 সালের এই বেগম জিয়ার সময় সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হয়েছিল, তার ওপর
3000 পৃষ্ঠার 3 খণ্ডে, এক একটা 1000 পৃষ্ঠার 1500 দিনের সংখ্যালঘুদের উপর অত্যাচারের শ্বেতপত্র বের করেছেন। অসাধারণ কাজ, অসাধারণ কাজ। আমাদের এখানেও যারা করেন তারাও সংখ্যালঘুদের উপর এত ভালো কাজ করেননি, সুতরাং আমরা তাদের কথা বাদ দিচ্ছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে যে পাকিস্তানের আইডিয়াটা, কারো কাছে এটা ঠিক মনে হতে পারে, আমি সেই বিতর্কে যাচ্ছি না, সেটা কিন্তু আমার নিজের অনেকবার বাংলাদেশ যাওয়া হয়েছে, তবে আমি বেশিরভাগ গিয়েছি একজন পরিবেশ প্রযুক্তিবিদ হিসেবে আমার নিজের কাজে। তারপর অনেকের সঙ্গে দেখা হয়েছে, তারাও কলকাতায় এসছেন। এই রবীন্দ্র ঘোষ কয়েক মাস আগেই এসেছিলেন তার চিকিৎসার জন্য। তো আমরা তাদের বাদ দিচ্ছি না, কিন্তু আমি যে কথাটা বলতে, যে পাকিস্তান সৃষ্টির যে ভাবনা, সেটা যদি একটা সমাজের মধ্যে ঢুকে থাকে, এবং আমার ধারণা আছে, আমি ভুলও হতে পারি, ভুল হলেই খুশি হব, সেটাকে না করতে পারলে এই যে দরগার উপর আক্রমণ হচ্ছে, লালনের ওপর আক্রমণ হচ্ছে, এ তো হবে। লালন তো নিজেই বা দুদিন পরে এর ওপরে হবে, আরেকজনেরও খুব গান এখানে আমাদের হয়, এই কবি গান এই ধরনের, আমি নামটা এই মাত্র ভুলে যাচ্ছি, খুব তার উপরে হবে, কারণ তিনিও তো তার এতে গানের সিলেটের লোক, তিনিও তো লিখে গেছেন যে আমার গানে এই সব থাকে বলে আমাদের ওপর মোল্লা এরা এ করেন। সুতরাং আমরা চাইছি, আমি অন্তত আমি যেটা বলতে চাইছি, যে এই সমাজ থাকলে কখনোই সংখ্যালঘুরা কখনোই কোনো রকমের উপযুক্ত ব্যবহার পাবে। শুন, একটা কথা বলি। প্রথম কথা, চঞ্চল চৌধুরী গৃহবন্দী থাকার খবরটা ভুয়ো। চঞ্চল চৌধুরী নিজে কবির সুমনকে জানিয়েছেন, 1। 2, আপনি যখন মুক্তমনাদের উপর আক্রমণের কথা বলছেন, অভিজিৎ রায়ের নাম যেমন বললেন, ওয়াসিকুর রহমান যেমন বললেন, এখানে নরেন্দ্র দাভোলকর বা গৌরী লঙ্কেশের কথা বলবেন না। আর পাকিস্তান নিয়ে এত কথা হচ্ছে, পাকিস্তানে 2021 সালে সাইবার পাখতুনখোয়া প্রদেশে 100 বছরের পুরনো একটি হিন্দু মন্দির সেখানকার ধর্মান্ধরা ভেঙে দিয়েছিল। সেখানকার সুপ্রিম কোর্ট তারা কিন্তু অর্ডার দেয় যে ওটা এক্ষুনি রিবিল্ড করতে হবে, এক্ষুনি ঠিক করতে হবে, এবং সেখানকার প্রদেশ সরকারকে বলেছিল আমাকে টাইম লাইন দাও। তারা কিন্তু বলেনি এখান থেকে 30 কিলোমিটার দূরে জায়গা দিলাম, ওখানে গিয়ে মন্দির বানাও। অতএব যদি পঙ্গু শাহরিয়ার কবিরের জেলবন্দি থাকার কথা বলেন, জিএন সাই বাবার কথাটাও বলবেন, একইভাবে স্ট্যান স্বামীর কথাটা বলবেন, যিনি একটা স্ট্র চেয়েছিলেন জল খাওয়ার জন্য, আমাদের কোর্ট তাকে দেননি, তিনি জেলের মধ্যে মারা গেছেন। অতএব বাংলাদেশের, যেটা সুমনদা বলছিলেন, বাংলাদেশকে যদি আমাদের কিছু শেখাতে হয়, নিজেদের করে দেখাতে হবে। বাংলাদেশে 3 বার কু হয়েছে, পাকিস্তানে আরও অনেক দিন। পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী 5 বছর আজ পর্যন্ত রাজ করতে পারেননি। এই কয়েকদিন আগে ইমরান প্রায় 4.5 বছর করেছিল। সুতরাং গণতান্ত্রিকতা, বহুত্ববাদিতা আমাদের 5000 বছরের সংস্কৃতি, ফলে কোনো তুলনার মধ্যে যাচ্ছি না। কিন্তু আপনি যে ভুলটা করছেন, যে পাকিস্তানের কোন মন্দির ভেঙে দিলে সেটাকে করা হচ্ছে, ভারতবর্ষে যে মসজিদগুলোর কথা বলা হচ্ছে প্রতিটি বিতর্কিত। অন্য কেউ বলছে না বিতর্কটা যদি তৈরি করার হয়, তৈরি করা না, যথেষ্ট ইতিহাস আছে। একই যুক্তিতে পাকিস্তানের মন্দির যারা ভেঙেছিল, একই যুক্তি দেখিয়েছিল, তারা কখনো বলেনি যে মসজিদ ভেঙে বন্দি হয়েছে। 100 বার তারা তাদের মতো করে যুক্তি সাজিয়েছিল। আপনি যদি যে কোনো মসজিদ নিয়ে বিতর্ক তৈরি করতে চান, আপনি মিথ্যে কথা বলছেন যে পাকিস্তানের কোনো মিথ্যে কথা বলা হচ্ছে না। এবং ওই যে আজমির শরীফ, রঞ্জন গগৈ যে বলেছেন বাবরি মসজিদ ভাঙাটা, আমি আপনাকে দুটো কথা বলছি, এক ভয়ঙ্কর অপলাপ হয়েছে। আজমির শরীফ ছিলেন বলছেন, তাহলে সিবিআই সবাইকে ছেড়ে দিল কেন? নাম কি জানেন? অজমেরু। এইটুকু উৎপত্তি লাগে, যারা করেছিল তাদের শাস্তি হয়েছে। শেষ একটা কথা বলছি, সুমন, কবি সুমনের নাম করলেন বলে, কবি সুমন তার ফেসবুকে লিখেছে যে অভিজিৎ রায়দের একেবারে কীট পোকার মতো মারা উচিত, তাদের কেন হিট দিয়ে মারা যায় না। এটা কবি সুমন তার ফেসবুকে মেটেছিল তারা কারা? একদম। ব্রিগেডিয়ার দাস, এই রাজ্যে কতগুলো এতে পুলিশের কাস্টাডিতে মৃত্যু হয়েছে, কেন, কিসের জন্য? উত্তর দেবেন? সে তথ্য আছে। কেন এই রিসেন্টলি মারা গেছে সেটার উত্তর দেবেন? প্রশ্ন করুন, প্রশ্ন করাতে কোনো আপত্তি নেই। প্রশ্নগুলো করছি এবং উত্তরগুলো গৌরী লঙ্কেশের হত্যাকারীদের আপনারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে না। গৌরী লঙ্কেশের হত্যাকারীদের সংবর্ধনা কেন দিলেন? চোখের জল বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে আপনাদের নেতারা ধর্ষণ করেছিল, আপনাদের নেতারা ধর্ষণ করেছিলেন, তাদেরকে মালা পরিয়েছেন। বিজেপি আর যাই করুক, এসব নিয়ে প্রশ্ন না করতে। আবার এখন আপনাদের দলীয় সদস্য, তাই বোঝাই যাচ্ছে আপনাদের অ্যালাইনমেন্টটা কোথায়।
আমি বলছি যে মুশকিল এখন মানে এই সময়ের সব থেকে বড় মুশকিল হচ্ছে যে কোনটা ইতিহাস আর কোনটা ইতিহাস নয়, এটাই বড় বিতর্ক। মানে ইতিহাস পুরনো হয়ে গেছে, পুরান ইতিহাস হয়ে গেছে। ধারণা ছিল এই সময় সবথেকে বড় সমস্যা হচ্ছে দুপক্ষের মৌলবাদী। না, আমি সব থেকে আশ্চর্য হচ্ছি যে দেখুন এই যে মানে মসজিদের পাশে মানে মসজিদ পরবর্তীকালে প্রমাণিত হচ্ছে যে সেখানে কোনো মন্দির ছিল। আমি বলছি যে আপনার যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদের জায়গায় এই যে রাম মন্দির বর্তমানে স্থাপিত হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশেই হয়েছে, নির্দেশের বিরুদ্ধে আমি কিছু বলছি না, কিন্তু এটা তো ঘটনা যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার যে মানে তার যে খনন কার্য, সেই খনন কার্যে এমন কোনো প্রমাণ ছিল না যে প্রমাণটা একটা বিশ্বাসকে, আপনি যেটা বলছেন আমার তা নিয়ে আপত্তি নেই, আমি না আপনি ভুল বলছেন বলছি না, আমি বলছি তো দলিল দস্তাবেজ সমেত সুপ্রিম কোর্ট বিচার করেছে। আমি বলছি যে এটা নিয়ে আপনি কেয়া ঘোষ কেউ কি বলার জায়গায় আছে? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই যে রিপোর্ট, এই রিপোর্ট নিয়ে প্রচুর বিতর্ক। আমি আজকের বিষয় আমি যেটা বলছি, আমি যেটা বলতে চাইছিলাম, আমি এরকম অন্য কথা, সেটা হচ্ছে যে এটা খুব দুর্ভাগ্যের। এই যে দেখুন আমরা আজকে বাংলাদেশ নিয়ে আলোচনা করছি, প্রত্যেকেই মানে 8জন বক্তা, 8জনের বক্তার প্রত্যেকেই বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে কথা বলেছে, এবং সেখানে হিন্দু নিধন হচ্ছে, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, কোনো সন্দেহের জায়গা নেই কোনো। এটা নিয়ে আমরা দ্বিমত পোষণ করছি না। আজকে বলুন এটা সপক্ষে কথা কে বলবে? না বলছি কথাটা, আজকে আমরা ব্যাপারটা একমত। আমি বলছি এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই লাইভ অনুষ্ঠানে একজন বিজেপি নেত্রী তিনি বলছেন যে প্রধানমন্ত্রী বদলা নিতে পারেন। বদলা শব্দটাকে ব্যবহার করছে, আপনি ভাবুন আজকের আধুনিক পৃথিবী তারা কি বদলায় বিশ্বাস করে নাকি? বদলাই যদি বিশ্বাস করি তাহলে তো আমরা মধ্যযুগে ফিরে যেতে হবে। না না না, না ওটার বয়ান বদলাতে হবে না। না না না, বদলা নয়, বদল চাই আমরা। বদলের কথা বলেছিলাম, বদলার কথা বিজেপি বলে, বদলার কথা বিজেপি বলে। আর সব থেকে বড় কথা যেটা, ওই যে পুরনো বিয়ের কথাটা বারবার হচ্ছে না, 1971 বাংলাদেশ তৈরির পুরনো বিয়ের কথা বলছে, এরকম কোন বিজেপি হাতে নেই। আমি জানি না, না আমি বলছি আজকে যে আপনি ভাষণ দিলেন সুনীল বনসালকে দেখিয়ে এনেছিলেন, সুনীল বনসালকে দেখিয়ে এনেছিলেন, ভাষণ যেটা দিলেন সুনীল বনসালকে দেখিয়ে এনেছিলেন। আরে আপনারা তো অপদার্থ বলে গেছেন, কেন্দ্রীয় নেতৃত্ব বলে গেছেন অপদার্থ। ব্রিগেডিয়ার দাস, আমি খালি যুদ্ধ নিয়ে বলতে চাই যে আমি ডক্টর পবিত্র সরকারের সাথে একমত। যুদ্ধ সবসময় শেষ অবলম্বন হওয়া উচিত, ঠিক। যখন অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে করা যাচ্ছে না, যখন দেশের কাছে আর কিছু উপায় নেই, তখন যুদ্ধ। এখনও সেই সময়টা আসেনি। কিন্তু আপনি যদি দেখেন যে কোথাও থেকে উনি যেটা বলছিলেন, কোনো অশুভ শক্তি পিছন থেকে কলকাঠি নাড়ছে, না হলে বারবার সব কিছু জেনেও বাংলাদেশের বড় বড় পলিটিক্যাল পার্টির নেতারা কখনো চিকেন নেক এই কথাগুলো ব্যবহার করছেন। চিকেন নেক এগুলো মিলিটারি কথাবার্তা, এবং কখনো ত্রিপুরা এবং এই কাট অফ করে দেওয়া, আলাদা করে দেওয়া, এই ব্যাপারটা বলা হচ্ছেন। এগুলোতে ভারত স্পর্শকাতর, কোথাও ভারতকে একটু উস্কানি দেওয়া হচ্ছে। এবং উনি যেটা বললেন যে আমার মনে হয় যেটা প্রধানমন্ত্রী বলছেন, যেটা আমাদের এখানকার মুখ্যমন্ত্রী বলছেন, এটা ম্যাচিওর স্টেটমেন্ট। এনারা কোয়ান্টিফাই করছেন না, কিছু না বলাটাই ভালো। প্রয়োজনে যুদ্ধ হবে, কিন্তু যদি না যুদ্ধ এড়িয়ে ব্যাপারটাকে সামাল দেওয়া যায় ভালো। কারণ আমার মনে হয় যেটা আমরা তালিবানে দেখেছিলাম, একটা বিশাল ভারত বিরোধিতাও ছিল, কিন্তু তারপরে এখন তালিবান গভর্নমেন্টের সাথে ভারতবর্ষ খুব ভালোভাবে কাজ করছে। এবং হয়তো একবার যখন ভোটের এই ব্যাপারটা মিটে যাবে, যে রাজনীতিকের জন্য ভারত বিদ্বেষটা যখন ভোটটা হয়ে যাবে, ক্ষমতা সত্যিকারের কারো হাতে চলে আসবে, অফিসিয়াল ক্ষমতা, তখন দেখব যে হয়তো ব্যবসা বাণিজ্য আবার আগের মতোই চলে আসছে। ফাইন। ব্রিগেডিয়ার দাসকে এবং অন্যদের আমি বলি যে আমি মানছি যুদ্ধটা যদি দরকার হয়, এবং কিছু লোক প্ররোচনা দেবে, যেমন জাতীয় পতাকার অবমাননা, তারপরে পাকিস্তানের সঙ্গে একটা সদ্ভাব তৈরি করার, জিন্নার জন্মদিন পালন উর্দু ভাষা রেডিওতে এলো। পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র, এটা সত্ত্বেও পাকিস্তান রাষ্ট্র হিসেবে ব্যর্থ। তা সত্ত্বেও এখন দাবি তুলছে যে জিন্নাকে বাংলাদেশের জনক ঘোষণা করা, প্রকাশ্য দাবি। তা সত্ত্বেও যাই হোক, এই যে মৌলবাদীদের মধ্যেও চরম মৌলবাদী আছে, আবার অশিক্ষিত মূর্খ মৌলবাদীও আছে। এই যে পতাকা যারা এ করলো ছাত্ররা, এটা মূর্খতা ছাড়া আর কিছু নয়। আমি এটাকে
খুব করে মনে করি না যে এটা একটা রাষ্ট্রের অবস্থান, এটা রাষ্ট্র অবস্থান নিয়েছে, এটা আমি মানতে পারি না। মোহাম্মদ ইউনূসের অনুমোদন আছে, এটা আমি মানতে পারি না। এটা একটা মূর্খতার অবস্থান, যেমন রিজভী সাহেব বলেছেন যে, কিন্তু আমি তার এটা দেখলাম, রিলটা দেখলাম। রিজভী সাহেব বলেছেন বাংলা, বিহার, উড়িষ্যা আমাদের ফেরত দিতে বলবো, আমরা দখল করে নেব, এটা কিন্তু বলেননি। আমি ফেরত দিতে বলবো, সেটা একটু নির্দোষ, কিন্তু অশিক্ষিতের মতো কথা। আমি এটা পরিষ্কার বলছি, মূর্খের মতো কথা। এই ধরনের লোক কিছু থাকবে, সেগুলোকে সত্যি করে কি আমরা গায়ে মাখবো? যে যারা যেগুলো অশিক্ষিতের কথা, মূর্খের কথা, অজ্ঞতার কথা, পরিষ্কার এগুলোকে গায়ে মাখবো, গায়ে মেখে আমরা উত্তেজিত হয়ে ওদের চেয়ে কড়া ভাষায় বলবো আজই বাংলাদেশ দখল করে নেবো, এটা বলবো? এইটাই আমার প্রশ্ন। ঠিক, আমি একটু বলতে চাই 10 সেকেন্ড। পবিত্রতার কথার সঙ্গে 100% সহমত, যে একদম সঠিক কথায় যুদ্ধ কিন্তু উত্তর নয়, অন্তত এই মুহূর্তে এই উপমহাদেশের ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন রয়েছে, তার সঙ্গে অনেক মানুষের ভবিষ্যৎ রয়েছে, অনেক কিছু চিন্তাভাবনা রয়েছে। কিন্তু একটা কথা আমি জিজ্ঞাসা করছি, এটা আমার নিছক কৌতূহলবশত, যেটা আপনি বললেন যে ভারতের পতাকা যেই ছাত্রছাত্রীরা মারিয়ে যাচ্ছে, বা ওই আমরা যে ছবিটা দেখেছিলাম ভাইরাল হয়েছিল, সেটা নিঃসন্দেহে আপনি যেটা বলছেন নিঃসন্দেহে হতে পারে যে মোহাম্মদ ইউনূসের হয়তো কোনো অনুমোদন নেই, কিন্তু যারা করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ছাত্রছাত্রী কোনো গ্রেপ্তারি করা হয়েছে? আমি মানছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, এবং ব্যবস্থা সেই রকম শক্তি মোহাম্মদ ইউনূস দেখাতে পারেননি। এটা তাদের রাষ্ট্রীয় প্রশাসনিক ব্যর্থতা, তার জন্য আমরা তাদের নিন্দা করতেই পারি, ধিক্কার দিতেই পারি, তাতে কিন্তু আমাদের দিকটাও দেখতে হবে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমাদের যে ধরুন এখানে আমার একটা প্রশ্ন আছে, যে আপনি বলছেন প্রশাসনিক ব্যর্থতা, সত্যি প্রশাসনিক ব্যর্থতা, নাকি যেটা আমাদের আশঙ্কা সেটাই সত্যি, যে এই সরকার কার্যত মোহাম্মদ ইউনূসের হাত পা বাঁধা, তার কারণ তার একটা পায়া হচ্ছে জামাত, আর একটা পায়া হচ্ছে বিএনপি। এটা আমি মানছি হাতে এই সরকার মানে ফাঁদে পড়ে গেছে। ইউনূস সেই জন্য নরম গরম দুরকম কথা বলছেন। আজকে ভারতের বিরুদ্ধে একটা কথা বলছেন, আবার একটু নরম না। সত্যি ভারত ছাড়া তো বাংলাদেশ বাঁচতে পারবে না। এই যে চাল ডাল, এটা খানিকটা প্রশাসনিক প্রশ্রয়ও বলা যেতে পারে। প্রশাসনের দপ্তরে প্রশ্রয় দেওয়া হচ্ছে, না হলে এটা অবিলম্বে বন্ধ করা যায়, যেমন বন্ধ করা উচিত একদম। সদিচ্ছে থাকলে বন্ধ করতে কতক্ষণ লাগে? আপনি আমায় একটা নিন্দা বলুন, যে এতগুলো ঘটনা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, তার একটা সরকারি প্রশাসনিক মহল থেকে তার নিন্দা হয়েছে? হয়নি। নিন্দা হয়নি তাই নয়, মানে শাস্তি তো আমি ধরছি না, শাস্তি তো হলে তো আদর্শ হতো যে কঠোর শাস্তি, মানে নিন্দা অবধি হয়নি। এবং আমি তার সঙ্গে যোগ করতে চাইবো, যেহেতু কেয়া নামটা বললেন, যে যোগেন্দ্র মণ্ডল, যিনি 1947 থেকে 50 সাল অবধি পাকিস্তানের আইনমন্ত্রী ছিলেন, এখানে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কেন? আমি মানে ভারতবর্ষের স্পিরিটটা। আর আমাদের দেশের প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছেন আবুল কালাম আজাদ, যিনি কিন্তু তার পদবি অনুযায়ী পাকিস্তানে চলে যাননি, তিনি এখানে আমাদের এই দেশেই শিক্ষামন্ত্রী হয়েছেন, এই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এবং নিঃশ্বাস প্রশ্বাসে তিনি ভারতীয়। এইটাই হচ্ছে ভারতবর্ষের স্পিরিট। ঠিকই আছে, এই কথাটা মানছি আমি, কিন্তু অনেক রকম জটিল প্রশ্ন থাকে। এই যে ধরো প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনকে পদত্যাগ করতে হলো, এর পেছনে জটিলতা আছে। জটিলতা 1 নম্বর কারণ হচ্ছে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে নিযুক্ত হয়েছিলেন। 2 নম্বর কারণ হিন্দু হতেই পারে, অসুবিধা কিছু। 3 নম্বর কারণ ওই বিশ্ববিদ্যালয়টি একটি আওয়ামী লীগ নেতার বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামের মেয়র ছিলেন, এখন তার ছেলে শিক্ষামন্ত্রী ছিল হাসিনা সরকারের, তার ছেলে। ঠিক, কিন্তু বৈতবাবু আপনি শিক্ষাবিদ, একটা প্রতিষ্ঠানের কারা প্রতিষ্ঠা করেছেন অথবা কারা পরিচালন সমিতি, তাতে একজন অধ্যাপক আক্রান্ত হওয়াটা তো মানে মধ্যযুগীয় বিষয়। সে তো বটে, এই ভয়ঙ্কর না, ওই ধরনের মৌলবাদ মধ্যযুগকেই ডেকে আনে। ঠিক ঠিক ঠিক। আমরা মুক্তমনাকে নিশ্চয়ই স্বীকার করে নেব, কিন্তু সহনশীলতা যদি এক শ্রেণীর মানুষকে নিশ্চিহ্ন করে দেয়, তখনও যদি আমরা সহনশীলতা দেখাই, সেটা তো কাপুরুষতা। আমাদের এটাই হচ্ছে বক্তব্য। তাহলে সেখানে তো প্রতিবাদ ধ্বনিত করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেটা 31 থেকে যখন 8 হয়ে যাচ্ছে, নিশ্চয়ই এর মধ্যে নানান রকম ফ্যাক্টর কাজ করছে, যেখানে জাতি বিদ্বেষ, হিন্দু বিদ্বেষও আছে, সেটা স্বীকার করতে হবে। দাদা, আমি আপনার কাছে একটাই কথা বলবো,
যে উগ্র মৌলবাদী সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের জন্য বিপজ্জনক। আজ আমাদের মাথা হেড হয়ে যাচ্ছে যে বাংলাদেশে শাক কেনা সবজি কেনার পয়সা নেই, সেই বাংলাদেশ বলছে ত্রিপুরা দখল করব, কলকাতা দখল করব, ভারতের একটা অংশ দখল করব। আমি, আমার দিদি রয়েছে বা দাদারা রয়েছে, বা আপনাদের মাধ্যমে আমি ভারত সরকারের কাছে আবেদন করতে চাই যে ভারত সরকার একটা কড়া বিবৃতি জারি করুক, কারণ বাংলাদেশ আমাদের কাছে অত্যন্ত নিম্নমানের। আর আমরা, আমাদের পবিত্র ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে মাতৃভূমিকে ভালোবাসা ইমানের একটি অঙ্গ, অর্থাৎ আমাদের দেশ আমাদের কাছে সবথেকে আগে। তাই আমরা বাংলাদেশের এই হুঁশিয়ারি আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। একদম চমৎকার। আমি একটা কথা বলছি এই অনির্বাণের জন্য। হ্যাঁ, অনির্বাণ যে উপন্যাসটির কথা বলেছে এবং তারপর তার যে ভূমিকাটা দিয়েছেন, হ্যাঁ, হুমায়ুন আহমেদ কিন্তু এই বিষয়টা নিয়ে খুব সংবেদনশীল ছিলেন এবং ওনার একটা সিনেমা রয়েছে অনিল বাগচির একদিন। আমার ধারণা বাংলা সিনেমার মানে দু বাংলা মিলিয়ে যদি সিনেমায় ভালো সিনেমার 5টার নাম করতে হয় আমি সেটা বলবো। সেখানে পুরো থিমটাই হচ্ছে অনিল বাগচি বলে একটি ছেলে, সে ঢাকা থেকে তার গ্রামের বোনের কাছে যাচ্ছে এবং সে জানে সে হিন্দু বলে ধরা পড়লে সেই মৃত্যু হবে, এবং দেখাচ্ছে তার বাস সার্চ হচ্ছে, এ হচ্ছে, এবং যখন সে আইডেন্টিফাইড হলো হিন্দু তাকে মারা হলো। এটা খুব মানে সারমর্ম, কিন্তু এটা হুমায়ুন আহমেদের এই ফিলিংসটা কিন্তু ওই গল্পটাই রয়েছে। কারণ উনি শুধু একজন বাবা বলে করছেন, আপনি যেটা বলছেন তা নয়, একজন সংখ্যালঘু মানুষ তার বাড়িতে এটা হয়েছে। এবং হুমায়ুন আহমেদের অবশ্য আরেকটা বেশ মজার ব্যাপার আছে, এটা আমার কাছে খুব লাগে। ওই ওনার দেখবেন যে বইটা ওনার একদম মৃত্যুর আগে লিখেছেন নিউ ইয়র্কের হাসপাতালে বসে বসে, তাতে বলেছেন ওনার এক বন্ধু এসছেন, তার বাবা মারা গেছেন কয়েকদিন আগে, তা তিনি নাকি এতে স্বর্গে কার সঙ্গে দেখা হচ্ছে, তখন হুমায়ুন আহমেদকে জিজ্ঞেস করছে যে আপনি কার কার সঙ্গে দেখা করতে চান। আশ্চর্যভাবে হুমায়ুন আহমেদ 4 জনের নাম করলেন, একজন স্টিভ জবস আমাদের কম্পিউটার এতে, আর 3 জন হচ্ছেন রামকৃষ্ণ, সতীনাথ মাধুরী আর সম্ভবত তারাশঙ্কর। তো এটা আমার কাছে খুব আশ্চর্য লাগলো যে উনি আর কোনো কিছু করতে পারেন না। এটা জাস্ট এই আলোচনার বাইরের একটা কথা। একেবারে আপনাদের সবাইকে একদম অসংখ্য ধন্যবাদ। দেখুন, তর্জা তর্ক চলবে, কিন্তু মনে করুন ঋত্বিক ঘটকের কোমল গান্ধারে অনসূয়া এক বুক যন্ত্রণা নিয়ে বলেছিল, সত্যি আমাদের বাংলাদেশটা যে কি হয়ে গেল। আজ দুপারের অসংখ্য মানুষ বাধ্য হয়ে ওই একই কথা বলছেন। ধর্মের ভিত্তিতে নয়, ভাষার ভিত্তিতে তৈরি হওয়া একটা দেশে সেই একই ভাষায় কথা বলা কিছু মানুষ শুধু ধর্ম আলাদা হওয়ার কারণে আজ কেন এত কষ্টে থাকবেন। আমি জানি না আমাদের এই কণ্ঠস্বর কতদূর যাবে, কিন্তু শুভ বুদ্ধির উদয় হোক ওপারে। এই অরাজকতা আর আতঙ্কের অবসান হোক এক্ষুনি। বাংলাদেশ আমাদের হৃদয়ে ছিল, আছে, থাকবে। অমর্ত্য সেনের হৃদয়ে আজও বেঁচে আছে তাদের ঢাকার বাড়ির সেই চাঁপা গাছটা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হৃদয়ে তো আজও জেগে আছে ময়মনসিংহের স্মৃতি। তাই শেষে বলি, সংকীর্ণ মনের কিছু মানুষের সাধ্য নেই এ বাঁধন ছিঁড়ে ফেলার। শুভবুদ্ধির উদয় হোক, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।